এবার এই দিক থেকে এই দিকটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এই দিক থেকে ওইটাকে ধরছি ওয়াই অ্যাক্সিস, আর এই দিক থেকে উপরটাকে ধরছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার যদি আমি এখানে আসতে চাই তাহলে আমি নিশ্চয়ই মূল বিন্দু থেকে ওর লম্ব ডিস্টেন্সে আসবো এক্স, হ্যাঁ না বলো? যে আমি টার্ন করবো এটা তাহলে এলাম এক্স, আমি তারপর ওয়াই যাব নিচে, আর তারপর উপরে উঠবো জেড, তাহলে এর পজিশনটা কত হবে? এক্স ওয়াই জেড, ঠিক তো? কেন এক্স এলাম ওয়াই এলাম জেড গেলাম, তাহলে এর পজিশনটা কত হবে? এক্স ওয়াই জেড। আমি সেরকমই একটা পজিশনের কথা ভাবছি, এই জায়গাটা, এটা একটা কোনো পয়েন্ট। সো আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ভেক্টর, ভেক্টরের ক্লাস 2, তার টপিকটার নাম হবে রেজলিউশন অফ ভেক্টর, রেজলিউশন অফ ভেক্টর অ্যান্ড ভেক্টর ইন 3D, 3D মিন্স 3 ডিমেনশন। এই টপিকটা নিয়ে আজকে আমরা কভার আপ করবো। সো শুধু রেকর্ডিং হচ্ছে দেখি তো। আগের ক্লাসে আমরা যদি একটু মনে করি যে কি করেছিলাম, দুটো ভেক্টরকে আমরা যোগ করতে শিখেছিলাম, ভেক্টরকে কি করে লেখা যায় সেটা আমরা দেখেছিলাম, এবং তোমাদের রেকর্ডের ক্লাস প্রোভাইড করা হয়েছিল। যারা আসনি আই গেস দেখে নিয়েছো, নাহলে আজকের ক্লাসটা তোমাদের অসুবিধা হবে ভাই, সিম্পল। আমি সেই জন্য তোমাদের দিয়ে দিয়েছিলাম গ্রুপে রেকর্ডেড ক্লাস। সো যারা দেখোনি আজকের ক্লাস, জানি না আমি কি বুঝবে ভাই, তোমাদের ব্যাপার, সেটা তোমাদের জন্য খাচ্ছি। দেখো ক্লাস মিস, আমি বারবার বলেছিলাম ভেক্টর ক্লাস মিস মানে আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, তোমাকে দেখতে হবে, নাহলে আজকে যে তুমি কি বুঝবে ও ভগবানই জানে, কিচ্ছু বুঝতে পারবে না। আমি তবুও সহজ করে করার চেষ্টা করব। যারা আজকে প্রথম এসছো তাদেরকে বলবো আমার আগে রেকর্ডেড ক্লাস আছে, একবার দেখে নিও, তারপর ভেক্টরটা শুরু করবে, নাহলে ওইটা না পড়ে এটা করা খুব মুশকিল। এটা জাস্ট আজকে পয়েন্ট আউট করো এবং শুধু মাথায় রেখে আজকে গিয়ে ভিডিওটা দেখো প্লিজ। আগের দিন আমরা শিখেছিলাম ভেক্টরকে কি করে লেখা যায় একটা অ্যারোর মাধ্যমে। আমরা সেখানে শিখেছিলাম ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন, অ্যাজ ইউ ক্যান রিমেম্বার। ভেক্টর অ্যাডিশন মানে দুটো ভেক্টরকে যোগ করে একটা ভেক্টর পাচ্ছি। কেমন? যদি আমার এখানে একটা ভেক্টর থাকে, এখানে আর একটা ভেক্টর থাকে, এই দুটোকে অ্যাড করব বাই ল অফ সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। তাহলে এইটা যদি এ ভেক্টর হতো আর এটা যদি বি ভেক্টর হতো, আর তাদের মধ্যে কোণ যদি আলফা হতো, তাহলে এটাকে লিখতাম আমরা কি? এ ভেক্টর প্লাস কি লিখতাম? অবভিয়াসলি বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং এটার মান, এটার লব্ধি, রেজাল্ট্যান্ট লব্ধি, লব্ধির মানটা কি লিখতাম না? তো স্যার আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এটা লিখতাম। অবভিয়াসলি তোমরা জানো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ট্যান থিটা ডিরেকশনটাকেও লিখতাম এইভাবে, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। সো দিস ইজ অল অ্যাবাউট ডাইরেকশন। তাহলে এটাই আমরা লিখতাম। এবং এখানে আমরা তিনটে স্পেশাল কেস করিয়েছিলাম। আলফার মান যদি 0 ডিগ্রি হয়, আলফা যদি 90 হয়, এবং আলফা যদি 180 হয়। আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে আর এর ভ্যালু হয় কত? না তো স্যার সিম্পল এ প্লাস বি হয়। আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সিম্পল আর এর ভ্যালু হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি আলফার ভ্যালু 180 ডিগ্রি হয় তাহলে আর এর ভ্যালু এ মাইনাস বি। এই জিনিস যদি মনে না রাখতে পারো তাহলে ফিজিক্স পড়া খুব মুশকিল হয়ে যাবে। সো এট ফার্স্ট মাথায় রাখবে ফর্মুলা তোমাকে মেমোরাইজ করতে হবে ভাই, সিম্পল কথা। ফর্মুলাই জানো না তুমি অঙ্ক কি করে করবে? প্লিজ, ফর্মুলাই তুমি জানো না অঙ্ক করবে, তাই না? সো ফর্মুলা তো তোমাকে মনে রাখতে হবে। এইগুলো আমরা পেয়েছিলাম বাই ল অফ প্যারালেলোগ্রাম অর কি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা এই দুটো পেয়েছিলাম, বা এইগুলো আমরা মোটামুটি পেয়েছিলাম। আমরা এর সঙ্গে আরো কি পড়িয়েছিলাম, যে কোনো একটা ভেক্টরকে বা দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করা যায় কিভাবে? না তো এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি তার আর একটা ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয় আর এটা যদি এ ভেক্টর হয়, তাহলে নিশ্চয়ই এইটা হবে আমার কত? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আগের দিন পড়িয়েছিলাম। আর এই ভেক্টরটা কি হতো আমার? এ ভেক্টর প্লাস কি লিখতাম? বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ কত বলেছিলাম? 90 ডিগ্রি, যদি সেটা রেক্ট্যাঙ্গেল হয়। ইয়েস অর নো? রেক্ট্যাঙ্গেল না হলে হবে না, রেক্ট্যাঙ্গেল হলে এটা কি হতো? 90 ডিগ্রি হয়ে যেত মোটামুটি, ঠিক আছে, হোয়াটএভার। এইটুকু ছোট্ট ক্লাস সামারাইজ করলে পরে এইটুকু হয়, সেটাকে আমি 1.5 ঘন্টা ধরে পড়িয়েছিলাম। এইটুকু পড়িয়েছিলাম আমি শুধুমাত্র আগের দিন, তাই না? আজকে যে টপিকটা পড়াবো দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা অঙ্কে ভালোবাসো তাদের তো অবভিয়াসলি ভালোই লাগবে, আর যাদের অঙ্কে ভালো না লাগা আছে একটু ক্লাসটা প্লিজ বন্ধুকে ছেড়ে এখানে মন দাও, দেখো আই গেস ভালো লাগবে। রেজলিউশন অফ ভেক্টর কাকে বলে? আমরা আগের দিন পড়িয়েছি যে দুটো ভেক্টরকে জুড়ে আমরা একটা ভেক্টর পেতে পারি। ইয়েস অর নো? দুটো ভেক্টরকে জুড়ে একটা ভেক্টর পেতে পারি। তাই দুটো ভেক্টরকে জুড়ে একটা ভেক্টর পাচ্ছি, ভেরি গুড, ঠিক আছে। তাহলে উল্টোটা যদি ভাবি আমরা, তাহলে একটা ভেক্টরকে ভেঙেও তো দুটো ভেক্টর পাওয়া যেতে পারে।
কারণ দুটো ভেক্টরকে জুড়ে যখন একটা ভেক্টর পাচ্ছ, তাহলে লজিক্যালি একটা ভেক্টরকে ভেঙেও কটা পাওয়া যেতে পারে? দুটো। তুমি তিনটে তো পাবা না। তাহলে দুটো ভেক্টরকে জুড়ে যখন আমরা একটা ভেক্টর পাচ্ছি, মাইন্ড দ্যাট একটা ভেক্টরকে ভেঙেও দুটো ভেক্টর পাবো। তাহলে যদি আমরা এরকম ভাবি যে আমার কাছে ধরো এখানে একটা ভেক্টর আছে, কোনো একটা ভেক্টর আছে, এনি ভেক্টর, কোনো একটা ভেক্টর আছে, তাকে আমি দুটো ভাগে ভাঙতে চাইছি। এবার ভাঙবো কেমন ভাবে? যেমন ভাবে জুড়েছি ভাঙবো তো সেরকম ভাবে, ইয়েস অর নো? আবল তাবল যেমন ভাবে তো ভেঙে দিলে হবে না। তুমি ভেঙেছো কিভাবে? না তো স্যার এই দুটো ছিল, জুড়ে এটা পেয়েছি, তাহলে এখানেও সেরকমই হওয়া উচিত স্যার, একটা এদিকে হবে আর একটা এদিকে হবে, ইয়েস অর নো? তাই হওয়া উচিত, তবে তো একটা সামান্তরিক হবে, ইয়েস অর নো? তার মানে তুমি জাস্ট উল্টো কেসটা ভাবো, যে আমার কাছে এই দুটো ভেক্টর ছিল, ঠিক, আমি জুড়বো কি করে? না তো স্যার এইটা হচ্ছে তাদের জোড়া, ইয়েস অর নো? আর এখন আমি উল্টো বলছি যে আমার কাছে এইটা আছে, তাহলে এই দুটো কি তার ওই দুটো ভেক্টর হবে, যে দুটো ভেক্টরের যোগফলের ফলে এই ভেক্টরটা পাওয়া গেছিল, ইয়েস অর নো? জাস্ট একদম ক্যাজুয়ালি ভাবো, কোনো ভেক্টরই অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট নর্মালি ভাবো জিনিসটা, যে আমি দুটো ভেক্টরকে জুড়ে একটা ভেক্টর পাচ্ছি। তাহলে এমনও তো হতে পারে যে ভাই একটা ভেক্টরকে ভেঙে আমি কটা ভেক্টর পাবো? দুটো ভেক্টর পাবো। আমি যেভাবে জুড়েছিলাম ভাঙবো সেরকম ভাবে। তাহলে আমি জুড়েছিলাম কিভাবে? সামান্তরিক ভাবে। তাহলে ভাঙবো কেমন ভাবে? সামান্তরিক ভাবে। তাহলে যদি জোড়া হয় সামান্তরিক ভাবে, ভাঙবো সামান্তরিক ভাবে। এবার এই দুটো হলো তাদের উপাংশ। কি বলা হয়? উপাংশ। ইংলিশে বলা হয় কম্পোনেন্টস। তাহলে একটা ভেক্টরকে ভাঙলে তুমি দুটো কম্পোনেন্ট পাবে বা উপাংশ পাবে। এই কম্পোনেন্ট গুলোকে জুড়ে যদি আবার পুনরায় সেই ভেক্টরটা পাওয়া যায়, এই কম্পোনেন্ট গুলোকে ভেঙে বা জুড়ে যদি আবার পুনরায় আগের ভেক্টরটা ফেরত পাও, তবেই কিন্তু এই জায়গাটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ নয়। মানে আমি কি করলাম, যে একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর ভেঙে দিলাম, ঠিক আছে, চলো লিখে দিলাম, কিন্তু লেখার পর ওদের থেকে আবার পুনরায় আগের ভেক্টরটার পাচ্ছি না, তাহলে কিন্তু রেজলিউশন হবে না, এদেরকে কম্পোনেন্ট তুমি বলতে পারবে না। তো এদেরকে কম্পোনেন্ট তখনই বলতে পারবে যে একটা ভেক্টরকে ভেঙে যে দুটো ভেক্টর পাবো, সেই দুটো ভেক্টরকে জুড়ে আবার যদি পুনরায় সেই আগের ভেক্টরটা ফেরত পাওয়া যায়, then these two vectors each can be called as component। তখন এই দুটো ভেক্টরের প্রত্যেকটাকে আমরা কি বলতে পারবো? কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টের ডেফিনিশনটা এটাই, যেহেতু ডেফিনিশন পরীক্ষা আসবে না তাই ডেফিনিশন মুখস্থ করবো না, বাট কনসেপ্টটা তো রাখতে হবে যে কম্পোনেন্ট কাকে বলে। না তো দুটো ভেক্টর, একটা ভেক্টরকে ভেঙে যে দুটো ভেক্টর পাচ্ছ, সেই দুটো ভেক্টরকে জুড়ে আবার যদি পুনরায় আগের ভেক্টরটা পাও, তবেই সেই নতুন যে দুটো ভেক্টর ভেঙেছো তাদেরকে তুমি কি বলবে ভাই? কম্পোনেন্ট। তাদেরকে কি বলবে? কম্পোনেন্ট। সো দিস উইল বি ইয়োর কম্পোনেন্টস। এবার কম্পোনেন্টস তো যা ইচ্ছা তাই হতে পারে। যেমন ধরো এটা এ, এটা বি, আমি ধরছি এটা কোনো একটা ভেক্টর আর, আমি চাইছি এটার নাম পি, এটার নাম কিউ, হতে পারে না? এবার আমি পি আর কিউ এর মান কি জানি? না। আমি কি জানি? আর এর মানটা জানি, হ্যাঁ না বলো? আমি পি আর কিউ তো জানি না, কারণ এই দুটো আমি বার করব, তাহলে এখন আমাকে পি আর কিউ বার করতে হবে। যেমন এখানে কি এ আর বি আমি জানতাম, আরটাকে বার করেছি, ইয়েস অর নো? তাহলে এখানে উল্টো হবে যে আর এরটা জেনে গেছি, এবার পি আর কিউ বার করবো। তুমি বলবে স্যার ব্যাক প্রসেস হবে না, ব্যাক প্রসেসে যাবো না, হবে না। তাহলে আমি এখানে ভেক্টর মেথডে শিখবো যে কম্পোনেন্ট কি করে বার করতে হয়। তো ক্যালকুলেশন অফ কম্পোনেন্টস, কম্পোনেন্টকে ক্যালকুলেট করব। চলো আমি একটা ক্লিন ইমেজ আঁকছি, ঠিক আছে? ক্লিন ইমেজ করছি। দেখো, ধরো যে কোনো একটা ভেক্টর আছে, কনসিডার করো যে কোনো একটা ভেক্টর আছে, যে কোনো একটা ভেক্টর, সে আমি যে কোনো একটা ভেক্টর নিলাম, এই একটা আমি ভেক্টর নিলাম, সেই ভেক্টরটার মান হচ্ছে আর, এটা হচ্ছে ভেক্টর মান আর। এবার এটার একটা আমি কম্পোনেন্ট বানাতে চাইছি। কটা কম্পোনেন্ট? দুটো। কেমন কম্পোনেন্ট? কোন দিকে বানাবো সেটা ডিপেন্ড করছে আমার উপর, আমি কোন দিকে বানাবো। আমি এদিকে বানাবো, এদিকে বানাবো, কোন দিকে বানাবো, তো দুটো বেরোবে। তো ধরে নিচ্ছি এর একটা কম্পোনেন্ট ভাই এইদিকে আছে, ব্যাপারটা কি বুঝতে পারছি? এই ভেক্টরটার একটা কম্পোনেন্ট এদিকে আছে, বাস সিম্পল কথা, এদিকে আছে। সেই অ্যাঙ্গেলটাকে তোমাকে বলতে হবে কত? আলফা। নাহলে তো যা ইচ্ছা তাই হয়ে যাবে। কত দূরে হবে আমি তো জানি না। তাহলে আলফা যদি জেনে যাই তাহলে ফিক্সড হয়ে গেল যে এইখানেই সেই কম্পোনেন্টটা হবে। প্লিজ কনসেন্ট্রেট করবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে এই ভেক্টরটার একটা কম্পোনেন্ট এদিকে বেরোলো, এই ভেক্টরটার আর একটা কম্পোনেন্ট থাকবে, একটু আগে যেটা বোঝালাম, কোন দিকে? নিশ্চয়ই এইদিকে আর একটা থাকবে, ঠিক তো? তাহলে আমি ধরছি এই ভেক্টরের আর একটা কম্পোনেন্ট হচ্ছে এইদিকে আছে। চলো, এটা হতে পারে তো? এই অ্যাঙ্গেলটা কত? আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা। তাহলে এইদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্টের ডিরেকশন ফিক্সড হলো, একটা আলফা অ্যাঙ্গেল আর একটা, এটা কি ডাইরেকশন ফিক্সড হলো? ইয়েস, ডাইরেকশন। কিন্তু কত দূর? এ তো অসীম পর্যন্ত যাবে।
আমি তো জানি না কত দূর, কেন? নিশ্চয়ই ভেক্টরের এই মানটাই তার ম্যাগনিটিউডকে বোঝায়, ইয়েস অর নো? এটা কি করে বার করবো স্যার? ইউজ করো সামান্তরিক, ইউজ করো সামান্তরিক। তাহলে তুমি এক কাজ করো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার বা এখান থেকে একটা সামান্তরিক যদি ফর্ম করতে চাও, তাহলে সামান্তরিকটা দেখো এর সাথে এর প্যারালাল আঁকো, এই দেখো এরকম টাইপের একটা সামান্তরিক দাঁড়ায়, ইয়েস অর নো? তাহলে এটা যদি ও হয়, এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, তাহলে দেখো এইটা যদি একটা সামান্তরিককে ফর্ম করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এইখান থেকে এইটুকু হচ্ছে একটা ভেক্টর, ইয়েস অর নো? আর এখান থেকে এইটুকু হচ্ছে একটা ভেক্টর, ইয়েস অর নো? বাকিগুলো আর থাকবে না, হ্যাঁ না না বল? দেখ এবার দেখ আগের মতো চলে এসছে। তার মানে এখন আমি যদি এটা সিম্পল কথা বলি যে এই ভেক্টরটাকে ভেঙে যে দুটো ভেক্টর পাচ্ছি তার একটা ভেক্টর এইটা আর একটা ভেক্টর এইটা, উল্টো ভাবো, তাহলে এই দুটো ভেক্টরকে যোগ করলে তুমি কি ভেক্টর পাবে? এই ব্লু কালারের ভেক্টরটা। বা সিম্পল, তাই তো শিখিয়েছিলাম সামান্তরিকে আমি। এখন তাহলে লজিক্যালি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে তুমি বলতেই পারছো যে এটা একটা সামান্তরিক হয়েছে, অবভিয়াসলি এটা একটা সামান্তরিক, অবভিয়াসলি এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক হওয়ার কারণে সামান্তরিকের বিপরীত বাহু সমান আর কি হয়? সমান্তরাল। তাহলে লজিক্যালি এইটাও যদি হয় এর সাথে সমান আর সমান্তরাল, আর এটা যদি ভেদক হয়, তাহলে এটা বিটা হলে এটা অবভিয়াসলি কি হবে? বিটা, এটা বিটা হবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? না তো এই অ্যাঙ্গেলটার মান হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, অবভিয়াসলি এটা বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটার নাম মান পাই মাইনাস আলফা প্লাস বিটা হবে। তাহলে লজিক্যালি আমরা এইটুকু দেখলাম যে দুটো ভেক্টরকে ভেঙে এইটুকু পেতে পারি আমরা। বাস সিম্পল, আমি ডায়াগ্রাম এঁকেছি, আমি আর কিছু বোঝাইনি, আমি শুধু ডায়াগ্রাম করার চেষ্টা করেছি, আমি আর কিছু বোঝাইনি। এখন তাহলে আমাকে বার করতে হবে ও এম আর বার করতে হবে ও এন। আমি ধরে নিলাম যে ও এম টার মান কত? না তো পি, আর ও এন এর মান কত? কিউ। আমাকে তার মানে পি আর কিউ ভেক্টরটা বানাতে হবে, ইয়েস অর নো? পি আর কিউ এই ভেক্টর দুটোর মান বার করতে হবে। পি আর কিউ ভেক্টরটার মান কি করতে হবে? আমাকে বের করতে হবে। প্লিজ শোনো এখানে। এবার আমরা ত্রিভুজের ধর্মাবলী বলে একটা চ্যাপ্টার আছে অঙ্কে, ক্লাস 11 এর, দেখবে ত্রিভুজের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে একটা বিশেষ সূত্র আছে, তার নাম হচ্ছে ল্যামিজ থিওরেম। তার নাম কি? ল্যামিজ থিওরেম। ল্যামিজ থিওরেমটা আমরা এখানে পড়ার চেষ্টা করব। ল্যামিজ থিওরেমটা কি বলছে ভালো করে দেখো, যদি জিওমেট্রি বোঝো। যে কোনো একটা বাহু, তাহলে এই বাহুটা আমি চয়েস করলাম, বাহুটা কি? না তো স্যার এম, এটার নাম দিলাম পি, ভেক্টরটার নাম আর, এমপি, ঠিক তো? এটা বাহু, তাহলে এমপি বাহু। এমপি বাহুর বিপরীত কোণ কোনটা? এমপি বাহুর বিপরীত কোণ দেখো আলফা। সেই আলফার তুমি সাইন চয়েস করো, তাহলে কি হবে? সাইন আলফা। তাহলে এমপির সাথে সাইন আলফাকে তুমি ভাগ করো। সিমিলারলি এটা কি বাহু? ও এম, তাহলে ও এম তার বিপরীত অ্যাঙ্গেল কোনটা বুঝতে পারছো? বিটা, তাহলে তার সাইন চয়েস করো, সাইন বিটা। এবং আর বা ওপি, ওপির বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এইটা, কত হবে? সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এইগুলো প্রত্যেকটা সমান হয়। এইটা হচ্ছে ল্যামিজ থিওরেম। তাহলে যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইন এবং অন্য একটা বাহু তার বিপরীত কোণের সাইন এবং অন্য আরেকটা বাহু তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ ত্রিভুজের বিপরীত বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো সর্বদা কি হয়? সমান বা ধ্রুবক থাকে। এই থিওরিটাকে আমরা বলবো ল্যামিজ থিওরেম। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? কি বললাম? কোন একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু চয়েস করো, সেই বাহুর বিপরীত কোণ নাও, তার সাইন চয়েস করো, এবং সেই অনুপাতগুলো পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য। যদি এই সূত্রটা ট্রু হয়, অবভিয়াসলি এটা ট্রু, তাহলে এখান থেকে আমি দেখো এমপি আর ওএম এগুলো বার করতে পারবো। কি করে? না তো এগুলো বার করতে পারবো কারণ এগুলো যে কোনো দুটোকে ইকুয়েট করে, তিনটেই সমান। তাহলে আমরা এখন পাবো, আমরা এখন পাই কি পাও? তাহলে এটার সাথে এটাকে ইকুয়েট করছি, তাহলে এমপি বাই সাইন আলফা শুড বি ইকুয়ালস টু ওপি বাই, এবার সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। যাদের অঙ্কনায় দেখো, যাদের অঙ্কনায় দেখো, আমরা যখন ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল পড়ি বা কোনো একটা অ্যাঙ্গেল পড়ি, তখন সেই অ্যাঙ্গেলটাকে এইভাবে মাপি। এটা যদি থিটা হয়, তাহলে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, মানে 0 to 90 মধ্যে। তুমি ক্লাস 10-এ পড়েছো সমস্ত অ্যাঙ্গেল পজিটিভ ভ্যালু দেয়। তুমি যে কোনো অ্যাঙ্গেল নাও, কোনো দিন তুমি সাইনের কোনো ভ্যালু, কসের কোনো ভ্যালু, ট্যানের কোনো ভ্যালু নেগেটিভ পাওনি, যদি ত্রিকোণমিতি একটু মনে করতে পারো।
সেই জন্য এই জায়গাটায় সব পজিটিভ বলে এটাকে আমরা বলি অল, এখানে অল পজিটিভ, সবাই পজিটিভ ভ্যালু দেয়। কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টের পর সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটাতে শুধুমাত্র সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ। অর্থাৎ এখানে কস নেগেটিভ, ট্যান নেগেটিভ, কট যা আছে সব, শুধু সাইন আর কোসেক এই দুটো পজিটিভ। মানে সাইন পজিটিভ হলে তো কোসেক পজিটিভই হবে না, সাইনের অপোজিট। এইটাকে বলবো কস, অর্থাৎ এখানে কস পজিটিভ আর এখানে ট্যান পজিটিভ আর এখানে হচ্ছে কস পজিটিভ, এরকম ভাবে। এবার যে কোনো একটা অ্যাঙ্গেল ভাবো, পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার একটা রুলস আছে কি, যে সাইনের এখানে যদি পাই থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয় না, সাইনই থাকে। কিন্তু যদি সাইনের সাথে পাই বাই 2 থাকে বা পাই বাই 2 অড মাল্টিপল থাকে, তখন সাইনটা চেঞ্জ হয়ে যায় কসে। তো এখানে সাইনের সাথে পাই আছে, পাই মানে কি সিম্পল পাই বাই 2 এর ইভেন মাল্টিপল। একটা সিম্পল ফর্মুলা আছে কি, একটা দিয়ে বোঝাচ্ছি আমি যেহেতু এটা আমার দরকার। সাইনের ভেতরে যদি পাই বাই 2 এর সাথে ইভেন মাল্টিপল থাকে, ইভেন মাল্টিপল থাকে প্লাস যে কোনো কিছু থাকুক, তাহলে এটা অবভিয়াসলি কি হয়ে যায়, সাইন থিটা। আমি মাইনাস সাইনটা পরে বোঝাচ্ছি। আর যদি সাইনের ব্র্যাকেটের ভেতরে থাকে পাই বাই 2, কিন্তু তার সাথে যদি অড মাল্টিপল থাকে প্লাস যে কোনো একটা থিটা, প্লাস মাইনাস দাও, তাহলে সেটা হয়ে যাবে আমার কস থিটা। তাই এটা মনে রাখবে। এবার তুমি দেখো অন্যদিকে দেখ, কারণ তোর অঙ্ক নাই বলে আমি তোকে বোঝাচ্ছি, যাদের অঙ্ক নাই তাদের জন্য। যে পাই আছে, তাহলে পাইটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2 ইন্টু পাই বাই 2। তাহলে 2 ইন্টু পাই বাই 2 মানে কি, ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল হওয়ার জন্য এইটা কি হয়ে যাবে আমার, তাহলে সাইনটা সাইনই হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে লজিক্যালি পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে সামহাও এখানে কোনো অ্যাঙ্গেল বসে আছে। ইয়েস অর নো? এই অ্যাঙ্গেলটাকে আমি কত বলছি, আলফা প্লাস বিটা। তাহলে এই পুরোটা আলফা প্লাস, না এটা নয়, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই জায়গাটা আলফা প্লাস বিটা হলে পুরোটা পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো সামহাও এখানে কোনো একটা অ্যাঙ্গেল আছে ধরো, আর সেটা পাই থেকে কত কম না, তো আলফা প্লাস বিটা এতটা কম, তাই তো 180 ডিগ্রি থেকে। তাহলে এই কোয়াড্র্যান্টটা সাইনের কোয়াড্র্যান্ট, আর তুমি পেয়েছো আছে কি সাইন, তাহলে সাইনে সাইন কি হবে, পজিটিভ হবে। সেই জন্য আমি যদি এই পুরো ভ্যালুটা এখন বার করতে চাই, তাহলে সাইন ভালো করে দেখবে 2 ইন্টু পাই বাই 2 প্লাস তো নাই কি আছে, মাইনাস আলফা প্লাস বিটা। চলো ইউজ করো দিস ফর্মুলা। তাহলে সাইনের সাথে স্যার পাই বাই 2 ইভেন গুণ থাকলে 2 তো ইভেন, তাহলে এই পুরোটা ক্যালকুলেট করে আমি সাইনই পাবো। আর মাইনাস আলফা প্লাস বিটা মানে কত হবে, অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা, কিন্তু যেহেতু সাইনে বসে আছে তাই আগে কি থাকবে, এইভাবে আমরা বার করি। ক্লিয়ার হয়েছে? তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা অ্যাকচুয়ালি কি আমাকে দেবে, সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এতদূর পেলি? বুঝতে পেরেছিস তো বাবু? যাদের অঙ্ক নেই তাদের বুঝতে পেরেছো তো? এবার তাহলে এখান থেকে দেখো এমপি সমান কি, আমাকে তো এমপি বার করতে হবে, হ্যাঁ না বলো? এমপি বার করতে হবে। স্যার এমপি কেন বার করবেন, আপনার তো এইটা কম্পোনেন্ট। আরে পাগলা, সামান্তরিক, এইটা যা হবে এটাও কি হবে, সেম সেম, ঠিক তো? তাহলে এইটা বার করা মানেই তো এইটা বার করা, হ্যাঁ না বল? সামান্তরিক তো। তাহলে এমপি সমান কত লিখবো, ওপি সাইন আলফা বাই কি লিখবো, সাইন অফ আলফা প্লাস বিটা। এবার এমপির ভ্যালুটা কত না, তো স্যার আপনি তো কিউ ধরেছেন, তাই আমি পেলাম কিউ সমান ওপি। ওপি মানে কত রে, আর, হ্যাঁ না বল? ওপি মানে কত, আর। তাহলে আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এটা হচ্ছে কিউ এর ভ্যালু। কে বুঝিসনি বল? এটা হচ্ছে কিউ এর ভ্যালু, কে বুঝিসনি বল? তাহলে একটা কম্পোনেন্টের ভ্যালু দেখ বার করে নিতে পারলাম, হ্যাঁ না বল? একটা কম্পোনেন্টের ভ্যালু বার করতে পারলাম। এবার আমাকে বার করতে হবে পি। তাহলে পি বার করতে গেলে এই দুটোকে ইকুয়েট করবো, হ্যাঁ না বল? এই দুটোকে ইকুয়েট করে আমি কিউ পেলাম। তাহলে এই দুটোকে ইকুয়েট করে আমরা কি বার করব, পি। তাহলে আবার আমরা কি লিখতে পারবো, আবার ভালো করে দেখো, আবার ও এম বাই সাইন বিটা সমান কি হবে, ও পি বাই সাইন আলফা প্লাস বিটা, হ্যাঁ না বল? কারণ এই মালটা মানে তো আলফা প্লাস বিটা। ক্লিয়ার? সৃজারও বোধহয় ম্যাথ নেই, তাই তো? বুঝতে পেরেছো তো? তাহলে ও এমটা কি রে, ও এম মানে হচ্ছে দেখ পি। তাহলে পি সমান, এটা এখানে গুণ করো, ওপি মানে আর, তাহলে আর সাইন বিটা বাই সাইন অফ, এটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে পি আর কিউ দুটো ভেক্টর আমরা এখানে পেয়ে গেলাম, তাদের মান অবভিয়াসলি
যারা হচ্ছে কম্পোনেন্ট আলফা এবং বিটা অ্যাঙ্গেলে থাকবে। এই আলফা বিটা যা ইচ্ছা তাই হতে পারে, আলফা বিটার মান যা হতে পারে, যা ইচ্ছা তাই অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলে আমি ভাঙতে পারবো। আলফা বিটা যা কোনো একটা মান হতেই পারে, আমার দেখার দরকারই নাই। কিন্তু ফিজিক্সের যে কোনো অ্যাঙ্গেলে ভাঙতে গেলে না তখন তো মুশকিল হয়ে যায়। কেন? তুমি ভাঙছো 20-তে, ও ভাঙছে 10-এ, ও ভাঙছে 15-তে, ডিফিকাল্ট ব্যাপার। সেই কারণে আমরা একটা বিশেষ কেস করব। কেসটা কি? আমরা কম্পোনেন্টেই ভাঙবো, কিন্তু আমি একটা ডিজায়ার্ড ওয়েতে। কি ডিজায়ার্ড ওয়েতে? আমি চাইছি যে আলফা আর বিটা, এই যে অ্যাঙ্গেলটা, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত না, তো স্যার আলফা প্লাস বিটা। আমি একটা কেস তার মধ্যে ইম্পোজ করছি যে আমি চয়েস করব যে আলফা প্লাস বিটা যেন 90 ডিগ্রি হয়। তার মানে যে দুটো ভেক্টর পাচ্ছ, কম্পোনেন্ট গুলো পাচ্ছ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। যে দুটো ভেক্টর পাচ্ছ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই রকম কেসকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস বা সমকৌণিক উপাংশ। সমকৌণিক উপাংশ মানে কি? এখানে যে দুটো ভেক্টর পেয়েছো তারা পরস্পর এইভাবে থাকবে, ইয়েস অর নো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমি সেই কেসটাকে নিয়ে ইন্টারেস্টেড। সো আমরা এখন যেটা করব আলোচনা, এর সাথেই রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। প্লিজ কনসেপ্ট নাও। তাহলে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস আমাকে বানাতে হবে ভাই, সিম্পল কথা। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস বানাতে গেলে আজে বাজে যে কোনো অ্যাঙ্গেল নিলে হবে না। আমাকে কি নিতে হবে? আলফা প্লাস বিটা যেন কত হয়? 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা যেন কত হয়? বাস এটা ভাবতে হবে, বাস এইটুকু মাথায় রাখো, আমি যা বোঝাচ্ছি এইটুকু মাথায় রাখো। তাহলে পরে সিম্পল কনসেপ্ট, প্লিজ সিম্পল কনসেপ্ট নাও, যে এটা তোমার যে কোনো একটা ভেক্টর ছিল, অবভিয়াসলি স্যার এটা যে কোনো একটা ভেক্টর ছিল, আর যে কোনো একটা ভেক্টর ছিল। কত ভেক্টর ছিল? আর ভেক্টর, যে কোনো একটা ভেক্টর ছিল। এবার আমি কি করবো? একে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভাঙবো। আমি ওকে ভাঙতে চাইছি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, মানে হচ্ছে কি সমকৌণিক উপাংশে ওকে ভাঙতে চাইছি আমি ভাই, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, বোঝো। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা 90 ডিগ্রি মানে কি? তাহলে এইখানে যা হবে এর সাথে এটা পারপেন্ডিকুলার থাকবে, হ্যাঁ না বল? তাহলে একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে, না তো স্যার অবভিয়াসলি আর একটা ভেক্টর এইভাবে কাজ করবে, তবেই তো আলফা প্লাস বিটা কত হবে। আমি কি বলতে পারলাম? তাহলে আমি এখানে একটা সিম্পল কনসেপ্ট অ্যাপ্লাই করছি যে স্যার আলফা প্লাস বিটাটাকে আপনি 90 ডিগ্রি করুন। ওকে, তাহলে আলফা প্লাস বিটা যদি 90 হয়, তাহলে সেই জায়গায় আমি ভেক্টরটাকে কি লিখবো? রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। এবং আমি ধরছি যে এই অ্যাঙ্গেলটা কত না, তো এই অ্যাঙ্গেলটা আলফা। তুমি বলবে স্যার এটা 45 ডিগ্রি হবে। না বাবা, হবে না। এটা 45 ডিগ্রি না হয়ে 30ও হতে পারে। তুমি জেনে বসে আছো যে এটা সব সময় রেক্ট্যাঙ্গেল দেবে, জানো না তো ভাই। তুমি 30 ডিগ্রি হতে পারে, এটা 60 হতে পারে, হবে না। এটা 20, ওটা 70 হতে পারে না, হতে পারে। টোটাল কত হবে? দিস ইজ কজ। তাই মাথার মধ্যে পট করে স্ট্রাইক করে যাবে, আরে বাপরে স্যার এটা করেছে, তাহলে 45 ডিগ্রি না। আমি বলছি টোটালটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা বলছি আমি আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আলফা। এটা না মাথায় থাকে। সো এই অ্যাঙ্গেলটা যেন হয় আমার 90 মাইনাস আলফা। সো আমার এটা দরকারই নাই, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা আমার দরকারই নাই। ঠিক আছে, এত ক্লিয়ার? তাহলে এখন সেম ওয়েতে যদি ভাবো, তাহলে এইটাকে আমরা কি লিখেছিলাম? পি, আর এটাকে কি লিখেছিলাম? কিউ। ঈশান ওঠ এখানে, এই বেঞ্চে এই সরে যা তোরা, এই বেঞ্চে বস, এই বেঞ্চে বস। তাহলে এটা ছিল পি, আর এটা কি? কিউ। পি আর কিউ, ঠিক আছে। তাহলে এখন আমাকে পি আর কিউ এর মান বার করতে হবে, কিন্তু আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। কন্ডিশনটা কি? আলফা প্লাস বিটা সমান কত হবে? তাহলে চলো পি বার করো। সো পি কত হবে? পি শুড বি ইকুয়াল টু, দিস ইজ ইওর ফর্মুলা। দেখো পি ইজ এই ফর্মুলা। তাহলে আর সাইন বিটা, তোমার অস্তিত্ব আছে বিটার এখানে কোনো জায়গায়? বিটার অস্তিত্ব নাই, কিন্তু তুমি বিটা মানে এখানে কি লিখতে পারবে? 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কত? এটা 90। তাহলে সাইন অফ 90। বলো আমি কি ভুল লিখলাম? ঠিক আছে। এবার সাইন 90 মাইনাস আলফা, চলো ইমাজিন করো তোমরা যারা অঙ্ক নাই। 90 মাইনাস আলফা মানে কত? এটা 90 ডিগ্রি, মানে এইরকম জায়গায় যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে সাইন 90 মাইনাস আলফা মানে কত? সাইন 1 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা। ইয়েস অর নো? কারণ 90 মানে পাই বাই 2 হয়, জানিস তো। আর পাই বাই 2 এটা কি আছে? অড। অড হওয়ার জন্য সাইনটা কি হয়ে যাবে? কস, আর এটা হয়ে যাবে আলফা। আর এই জায়গাটায় তো সবাই পজিটিভ, তো অল পজিটিভ।
তাই sin 90 মাইনাস আলফা মানে কি হবে cos আলফা। প্লিজ যাদের অঙ্ক নাই এইগুলো কিন্তু মাইন্ডে রাখো, আমি অঙ্কের জন্য বোঝাচ্ছি, এগুলো তোমাদের যারা অঙ্ক পড়ছে তাদের অঙ্কগুলো করানো হয়ে গেছে অনেক আগেই নিশ্চয়ই ট্রাইগোনোমেট্রিতে। সো যাদের অঙ্ক নেই প্লিজ এগুলো মাথায় রাখবে যে sin 90 মাইনাস আলফা মানে কি হয় cos আলফা। ক্লিয়ার? তাহলে পি এর ভ্যালু কত হলো আর cos আলফা, sin 90 ভ্যালু তো 1, তাহলে পি এর ভ্যালু হলো আর cos আলফা। দেখ আশা করছি এর থেকে দেখতে ভালো লাগছে, আশা করছি এর থেকে দেখতে ভালো লাগছে। এবং আমরা এইভাবে কিউটাকে বার করবো। চলো কিউ এর ভ্যালু বসাও, চলো কিউ এর ভ্যালুটাকে বসাও। এবার আলফা তো আমি জানি, আলফা তো আমি জানি, তাই আলফাকে চেঞ্জ করব না। পট করে এবার আলফা সমান 90 মাইনাস বিটা ভরে দিও না, কারণ আলফা তুমি জানো, তাই আলফাকে আলফাই রাখো। তাহলে কিউ সমান কত হবে আর সাইন আলফা। কেন সাইন 90 ভ্যালু কত হয় 1। তাহলে এইটা হলো আমার রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে দুটো ভেক্টরের মান পি এন্ড কিউ। এই হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে দুটো ভেক্টরের মান পি আর কিউ। এই হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভেক্টর দুটোর মান পি আর কিউ। তাহলে তুমি দেখো যে পি আর কিউ এমন ভাবে পেয়েছি, তুমি দেখো ভালো করে দেখো যে ভেক্টরের সাথে যেটা অ্যাঙ্গেল করে আছে সেটা সর্বদা হয়েছে কস, আর যেটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল নাই সেটা কি হয়েছে সাইন। এই জায়গাটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। এইটাই মনে রাখবো আমরা যে কোনো একটা ভেক্টরকে যদি দুটো উপায়ে ভাঙতে হয়, যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকটা কি চয়েস করব কস, আর যেদিকে অ্যাঙ্গেল নাই সেদিকটা। একটা ভেক্টরকে ভাঙতে গেলে যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকটা কি নেব কস, কি নেব না তো সেই ভেক্টরটার সাথে কস অফ অ্যাঙ্গেল, আর যেদিকে অ্যাঙ্গেল নাই সেদিকটা কি নেব সাইন থিটা। অন্যদিকে বল, ধর কোনো একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আমি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভাঙছি, নিশ্চয়ই এটা রেক্ট্যাঙ্গুলার হবে, ইয়েস অর নো? ভালো করে বুঝবি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এটার মান যদি আর হয় তাহলে এখানে আমি কি লিখবো সৃজা বলো, রেবতী? এটা আর এটা থিটা, তাহলে এখানে কি লিখবো আর এখানে কি লিখবো? স্নেহা বলো, বল বল, আরে বল। রোহন কি লিখবো? সৌভিক কি পড়ালাম তাহলে আমি বেটা? তুই বল আমি কি পড়ালাম, দাঁড়াও তুমি রোহন নাও। 90। শুভজয় আসেনি আজকে? শুভজয় রেজাল্ট কেমন হয়েছে রে? আদিত্য এসছে? কই বলো কি হবে আদিত্য? আগে শেষ বেঞ্চে বসবো। পিকিউ এই সাবাস, কিছু একটা বলিস স্যারকে তো বলার। পাশের জন মিমো, কিছু একটা হবে, বাদ দেন। কি হবে? ইয়েস, কি বলেছিলাম যে যেটা ভেক্টর আছে, এদিকে দেখো না, যেটা ভেক্টর আছে যেদিকে অ্যাঙ্গেল আছে, তাহলে কি হয়েছিল আর কস আলফা। তাহলে স্যার এটা আর, তাহলে এদিকটা নিশ্চয় আর, এদিকে অ্যাঙ্গেল আছে মানে কি কস অ্যাঙ্গেল থিটা, এদিকটা কত হবে আর সাইন। বোঝাতে পেরেছি ব্যাপারটা? না পারাটা বড় কথা নয়, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? এবার তাকাও এদিকে, এই একটা ধরো ভেক্টর, অন্যদিকে বল এটা একটা ভেক্টর। এবার আমি এর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বানাতে যাচ্ছি, এইটাই ভেক্টর। তাহলে একটা কম্পোনেন্ট যদি আমার এই দিকে হয় তাহলে আর একটা কম্পোনেন্ট নিশ্চয়ই এই দিকে হবে, হ্যাঁ না বল? তবে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমি কি বুঝতে পেরেছি এবার? যদি তাই হয়, আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বিটা চয়েস করি আর এইটাকে আমি যদি বলি আর, তাহলে এখানে কি লিখবো অন্যদিকে বল আর কস বিটা। ভেরি গুড। আর এখানে কি লিখবো আর সাইন বিটা। বুঝতে পেরেছি অঙ্ক দুটো? তাহলে যেদিকে অ্যাঙ্গেল আছে ভাই সেদিকটাতে কস লিখবা, আর যেদিকে অ্যাঙ্গেল নাই সেদিকটা কি লিখবা সাইন। প্রীতি বুঝতে পেরেছো? যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকটাই কস। এটা যেন শ্মশানের আগে যাওয়ার পর্যন্ত মুহূর্তে মনে থাকে যে স্যার শিখিয়েছিল যেদিকে অ্যাঙ্গেল আছে সেদিকটা কস লিখবো, যেদিকে অ্যাঙ্গেল নাই সেদিকে সাইন। কেন বলছি বলতো? তোর যে কোনো অঙ্কতে এগুলো লাগবে না, কিন্তু এই বেসিক কনসেপ্টটুকু আমার লাগবে। কোনো একটা ভেক্টরকে ভাঙতে চাইছি তখন মাথা চুলকে মরে যাচ্ছে, আরে বাপরে স্যার এগুলো শিখিয়েছিল না, এগুলো তো শিখিয়েছি, কিন্তু এইটা দরকার, তখন এইটা দরকার।
একটা ভেক্টরকে ভাঙবো আমরা সব সময় রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টেই। তবে কি স্যার আমি অন্য কম্পোনেন্টে ভাঙতে পারবো না? আবে তুই ভাঙতে তো সবই পারবি, তোকে তো সবই শেখাচ্ছি, কিন্তু যেটা 95% ইউজ হবে কোনটা? রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। তো এটা ভালো করে শেখো। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কনসেপ্ট চয়েস করো, কনসেপ্ট নাও একটা। আমি কি বোঝাতে পারছি পুরো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? তাহলে তাই হয়, তোমরা একটা কথা বলো, ধরো কোনো একটা জায়গায় 20 নিউটন একটা ফোর্স কাজ করছে কোনো একটা জায়গায়। কোনো একটা ব্লক আছে, কোনো একটা ব্লকের ওপর 20 নিউটন ফোর্স কাজ করছে। দিস ইজ ইয়োর 20 নিউটন ফোর্স কাজ করছে, এবং এ কি করছে? ভার্টিক্যালের সাথে, মানে এইরকম ভাবে এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওই ফোর্সের তোমার উল্লম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ, ইংলিশে যদি বলি আমি, তাহলে উল্লম্বর ইংলিশ হচ্ছে ভার্টিক্যাল, আর অনুভূমিকের ইংলিশ হচ্ছে হরাইজন্টাল। সো ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত? এবার ভার্টিক্যাল আর হরাইজন্টাল কোনটা? দেখে, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির সাথে সমান্তরাল যেটা তাকে বলবি বাংলা ভাষায় অনুভূমিক। তাহলে ভূমির সাথে সমান্তরাল যেটা হবে সেটাকে কি বলবো? অনুভূমিক। তাহলে এটা হচ্ছে অনুভূমিক, বা ইংলিশে যাকে বলা হয় কি হরাইজন্টাল। আর এটা হচ্ছে উল্লম্ব, দেখে বুঝতে পারছিস ভূমির সঙ্গে উল্লম্ব, তাহলে এটাকে বলবো ভার্টিক্যাল। তাহলে এই দুটো ভেক্টরের মান কত হবে? চলো বলো দেখি, ওম বলো, এটার মান কত হবে? ফোর্সটার মান কত? 20 নিউটন। তাহলে এটা কত হবে? ওম দ্বারা দেখতে পাচ্ছেন এদের দুটো হাইটে ছোট, বল কত হবে এটা? বল, ভেবে চিন্তে বল। দেখ না বাবা, চোখ লাগাই দে, দেখ দেখ কত দেওয়া আছে, দেখ করে দিয়েছি, প্লিজ ওকে বলতে দাও কত। আর আবার কেন, আর কেন, কত থাকবে এখানে? তাহলে 20 সাইন কত? 30 ডিগ্রি, হ্যাঁ না বল। আর এখানে কি লিখবো? 20 কস 30 ডিগ্রি। এবার মান দেখ, সাইন 30 মান কত হয়? হাফ। তাহলে 20 বস ওম বাই হাফ মানে কত হবে? 10 নিউটন, ঠিক তো? আর এটা কত হবে? না তো স্যার 20 ইন্টু √3/2 মানে কত? 10√3 নিউটন। দেখ কত সুন্দর বেরিয়ে গেল। তোরা এগুলো দেখে ভয় পাচ্ছিলিস কি হবে না হবে। অ্যাকচুয়াল ফিজিক্সের অঙ্ক কি এইরকম, অ্যাকচুয়াল ফিজিক্সের অঙ্ক এইরকম। যদি বা এরকম অঙ্ক আসবে না চিন্তা নাই, খুব সহজ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল এরকম। আমি খালি দেখাতে চাইছি যে যা শিখছি সেটা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। এটা কোথায় পড়েছিস বলতো? 9-এ, রোলারকে টানা না ঠেলা সোজা। তাহলে রোলারকে টানা না ঠেলা সোজা যখন আমরা পড়েছিলাম, সেম কনসেপ্ট চয়েস যদি করি, তাহলে এখানে ঠেলছো, তাকাও এখানে ঠেলছো, তাহলে ঠেললে দেখো রোলারের তো নিজস্ব ওজন আছে, ওজনের সাথে 20 নিউটন বলের একটা কম্পোনেন্ট যেটাকে বলছি আমরা উল্লম্ব উপাংশ, সেটা নিচের দিকে কাজ করছে, মানে তার ওজনকে কি করে দিচ্ছে? বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ না বলো। আবার যদি আমরা টানি কোন একটা রোলারকে যদি টানলে পরে দেখো তার একটা কম্পোনেন্ট এদিকে পাবে আর একটা কোন দিকে পাবে? এদিকে, হ্যাঁ না বল। তাই তো শেখালাম এতদিন ধরে। আর এই দিকটা কি হবে? ওজন। তুমি দেখো টানলে পরে ওজনের দিকে একটা বিপরীত ফোর্স কাজ করছে, যার ফলে তার ওজনটা আপাত দৃষ্টিতে কি হবে? একটু কম হবে। তো সেই জন্য রোলারকে ঠেলা অপেক্ষা টানা সোজা, টানলে তার ওজনটা মনে হচ্ছে একটু কম, আর ঠেললে তার ওজন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠেলার থেকে টানা সহজ বেশি, অবভিয়াসলি। তাহলে এটা 9-এ তখন হয়তো বুঝতে পারছিল না কি হচ্ছিল না হচ্ছিল। আজকে আমরা একদম কনসেপ্ট, ও বাবা এটা ছিল রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। এবার তখন যদি আমি তোমাকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট দিয়ে বোঝাই, দ্যাট ইজ ইনসেইন, কারণ তখন তুমি বুঝতেই পারবে না, দ্যাট ইজ ইনসেইন। তখন আমাদেরকে কি বলতে হয়? আচ্ছা এই হয়, বাস। এগুলোকে বলাই উচিত না যেটা উপাংশ, এটা ভেক্টর, ব্লা ব্লা ব্লা। নো, আমরা তখন 9-কে 9-এর মতো পড়াই। কিন্তু আজকে যদি এই কোশ্চেনটা তোমাদের দেয়, জীবনে দেবে না, যদি দেয় তাহলে তোমাকে এখানে উপাংশ কথাটা উল্লেখ করতে হবে, বা কম্পোনেন্ট। যদি কম্পোনেন্ট কথাই না ইউজ করো, স্যার বলবে এটা কি 9-এ লিখেছে না 11-এ লিখেছে। ভাই সিম্পল, বুঝতে পারছি কনসেপ্টটা? বলো কম্পোনেন্টে ভাঙা কি বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে সিম্পল কম্পোনেন্ট অফ ভেক্টর। যে কোনো ভেক্টরকে যেই দিকেই দিক আমার, তার কম্পোনেন্ট আমি ভেঙে নিতে পারবো। চলো একটা সহজ উদাহরণ দিই, ক্লিয়ার? চলো ধরো এদিকে তাকাও, ধরো এখানে একটা +q চার্জ আছে, আর এখানেও একটা +q চার্জ আছে।
তাহলে এই প্লাস কিউ একে ঠেলবে, হ্যাঁ না বলো, ঠেলবে তো, ঠেলবে ওকে এইরকম ভাবে একটা ফোর্স দিয়ে, এফ, ঠিক, ভালো করে বোঝো, একটা ফোর্স দিয়ে, তার নাম হচ্ছে এফ, হবে তো রে বেটা। আবার ধর এইখানে একটা বল আছে, চার্জ আছে প্লাস কিউ, এখানে প্লাস কিউ আছে, এও ওকে ঠেলবে, ঠিক তো, এই বরাবর, এই, তাহলে এটারও একটা ফোর্স, ধর এটার মান হচ্ছে 10 নিউটন, আর এটার মান কত, ধর 10 নিউটন, আমি বললাম 10 নিউটন 10 নিউটন। তাহলে পরে যদি তাই হয়, তাহলে এই জায়গাটায় আমি যদি দেখতে চাই, তাহলে এখানে টোটাল ফোর্সের কম্পোনেন্ট গুলো বার করো, টোটাল ফোর্সের কম্পোনেন্ট বার করো। কম্পোনেন্ট গুলো তাহলে কি হবে, কিভাবে বার করবো স্যার, এই তো পাগল হয়ে যাবো দেখতে গেলে না। কম্পোনেন্ট বার করতে গেলে এখানে কি নেব, তুমি যে কোনো একটা ফোর্সকে ধরো, আচ্ছা এটা আছে, আমি মনে মনে ভাবছি নাই, মনে মনে নাই আছে, তাহলে এর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, না তো স্যার এর একটা কম্পোনেন্ট তো স্যার চোখ বন্ধ করে এদিকে বানাতেই পারবো, হ্যাঁ না বলো, আর একটা কম্পোনেন্ট যদি এদিকে হয়ে যায়, আর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে স্যার এইদিকে, হ্যাঁ না বলো। এই কোণটা যদি আমার যা হবে, এই কোণটাও কি সেম হবে, বলো হ্যাঁ না বলো। আমি যদি এই কোণটাকে 45 ডিগ্রি ধরছি 45 ডিগ্রি সুবিধার জন্য, তাহলে অবভিয়াসলি স্যার এটাও কত হবে 45 ডিগ্রি, হ্যাঁ না বল। তাহলে এই দিকটাই নিশ্চয়ই পাবো 10 cos 45 ডিগ্রি, যতদূর আমি শিখেছি তাই বোঝা যায়, হ্যাঁ না বলো, ঠিক তো। আর এই দিকটা কত হবে 10 sin 45 ডিগ্রি, হবে না বল, সিম্পল কথা ভাব, তুই আমাকে এই কথাটা বল, হবে না বল, কে হবে না বলবি বল, এটাকে ভেঙে তাই তো গেলাম। এবার মনে মনে যেটাকে ডিলিট করেছিলে সেই ডিলিটের জিনিসটাকে আবার আনডু করো, আনডু মানে কন্ট্রোল জেড। তাহলে এখানে ছিল আর একটা ফোর্স, তাহলে আর একটা ফোর্স একেও ভাঙা যাবে, এটাও নিশ্চয়ই 45 হবে নাকি রে, ঠিক আছে ধরছি আমি এটা 45, এই দুটো 45, তাহলে যদি তাই হয় তাহলে এটা কত হবে, তাহলে এটাও 45, তাহলে এটা কত হবে 10 cos 45, আর এইটা কত হবে 10 sin 45 ডিগ্রি। দেখো এইভাবে কম্পোনেন্টে ভেঙে আমরা কাজ করবো, বাকি কাজটা পরে বোঝাচ্ছি। আমি কি এইভাবে কম্পোনেন্ট ভাঙতে পারবো? তাহলে আমি যদি তোমাকে এখানে কতগুলো ভেক্টর দিয়ে দিই, আমি কি এই জিনিসটা বোঝাতে পেরেছি, হ্যাঁ না বল। তাহলে আমি যদি এখানে কতগুলো ভেক্টর দিই, ভালো করে দেখ, ভালো করে দেখ, ধর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দিস ইজ নট এ ভেক্টর, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ধর কোনো একটা ভেক্টর আমি দিলাম, এই ভেক্টরটা হচ্ছে 10 নিউটনের ভেক্টর, যেটা এই জায়গাটায় অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি। আমি আরো একটা ভেক্টর দিলাম, ধর 5 নিউটন, সেটা এর সাথে কোণ করেছে 60 ডিগ্রি। তাহলে এই বরাবর কম্পোনেন্ট আর এই বরাবর মানে এক্স বরাবর উপাংশের মান কত, আর ওয়াই বরাবর উপাংশ কত হবে, চলো বার করো দেখি। এক্স বরাবর আর ওয়াই বরাবর উপাংশ বার করো। আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম? না তো স্যার এক্স এর সাথে একটা কোণ দিয়েছো 30 ডিগ্রি, আর ওয়াই এর এক্স এর সাথে আরেকটা কোণ দিয়েছো 5 নিউটন, এবং তাদের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে উপাংশগুলো বার করো। মুখে মুখে নয়, ভগবান হাত দিয়েছে, অন্য কাজের বদলে খাতায় ইউজ করো, পেন চালাও, মুখে মুখে ক্যালকুলেশন করবে না, 5 জনকে খোঁচাচ্ছ এই করছো ওগুলো করো না। আচ্ছা এটা তো একটু টোকা হয়নি, দেখ যাদের টোকাই টোক, এখানে এরকম ছিল। তো মাথায় বুদ্ধি আছে, কিন্তু এত কম নাম্বার পেলে কেন ভৌত বিজ্ঞানে? তো হয়ে গেছে শ্লোকনাথ, শ্লোকনাথ শুরুই করেনি এখনো, হয়ে গেছে। টোটাল 5√3 আসছে, এক্স বরাবর কত আসছে 5√3/2 দেখছি। তাহলে এক্স বরাবর দেখো, তাকাও, আচ্ছা এটা 10 আর অ্যাঙ্গেল কত 30, তাহলে স্যার স্বাভাবিক কথা এদিকে কত কাজ করবে 10 cos 30, তাহলে একটা তো হবে স্যার 10 cos 30 ডিগ্রি, হ্যাঁ না বল। আর এদিকে কাজ করবে কি 10 sin 30 ডিগ্রি, হ্যাঁ না বল।
তাহলে ওয়াই বরাবর কত কাজ করবে 10 sin 30 ডিগ্রি, ঠিক তো? এবার এটার ভাব, এটার অ্যাঙ্গেল কত 60, তাহলে 5 এর জন্য এখানে কত কাজ করবে 5 cos 60 ডিগ্রি, হ্যাঁ না বল? তাহলে এই বরাবর কাজ করবে 5 cos 60, তার জন্য এখানে কি লিখে দেবো প্লাস 5 cos 60 ডিগ্রি। কেন স্যার? দুটো একই দিকে কাজ করছে, দুটো একই দিকে কাজ করলে কি হয় যোগ। আর এখানে কি লিখবো 5 sin কত 60 ডিগ্রি, তাহলে এখানেও কত হবে 5 sin 60 ডিগ্রি। এবার এই ভ্যালুটা বার করছি, তাহলে 10 cos 30, cos 30 এর মান কত √3/2 প্লাস 5 cos 60, cos 60 এর মান কত হাফ, ঠিক তো? ঠিক তো? তার মানে কত আসছে, এ তো এ চলে আসবে, যাই হবে যা হবে হবে। 5/2 কমন নিলে 5/2 কমন নিলে 2√3 প্লাস 1 এরকম কিছু আসছে দেখতো, তাই না? আর y বরাবর যদি ভাঙি তাহলে কত হবে 10 sin 30 মানে কত হাফ প্লাস 5 ইন্টু sin 60 মানে কত √3/2। তার মানে এখান থেকে যদি 5 কমন নিই, 5 কমন নিলে 1 প্লাস √3/2। দেখতে এরকম কিছু ভ্যালু আসছে কিনা দেখে একবার ক্রস ভেরিফাই কর। ঠিক বলছি তো বাবু? ঠিক আছে বাবা, তো বুঝতে পারলাম পুরো জিনিসটা? এই যে জিনিসটা শেখালাম এটা নিছকে আমার মন হয়ে গেল বলে দিলাম না, নো 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 নো, আমি যাই শেখাই তার পিছনে একটা লজিক থাকে। একে ইউজ করে আমরা এখন নতুন একটা টপিক শিখব। সেই টপিকটা কি আমরা তার রেফারেন্স আগের ক্লাসে নেব। আমি কি এটা বোঝাতে পারলাম পুরো জিনিসটা? ক্লিয়ার হয়েছে সবার? মাথায় ঢুকেছে তো? কি করে কস সাইন হচ্ছে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ক্লিয়ার? আরো ভালো করে বুঝবে, দেখো এবার আরো ভালো করে বোঝাবো। জিনিসটা কি হচ্ছে, আমরা যদি আগের দিন একটু মনে করতে পারি ক্লাস, আগের দিনের ক্লাসে কি বলেছিলাম বহুভুজ সূত্র, যে কোনো একটা জায়গায় 3টে ভেক্টর 4টে ভেক্টর কাজ করছে। তুমি যদি মনে করতে পারো কেমন করেছিলাম না, তো একটা ভেক্টর এরকম বিভিন্ন ভেক্টর কাজ করছে, মনে পড়ছে? এদেরকে যোগ করেছিলাম এবং ফাইনালি বলেছিলাম কত হয় স্যার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস, কিন্তু এর মান বার করতে পেরেছিলাম। তার মানে কোনো একটা বিন্দুতে যদি একাধিক ভেক্টর কাজ করে সেই ভেক্টরের মান আমরা এইভাবে বার করতে পারছি না। ইয়েস অর নো? পারছি না। তাহলে কি করে বার করব স্যার? উই উইল ইউজ দিস টপিক, এই টপিকটা ইউজ করব। তাহলে এখন আমরা ভেক্টরকে যোগ করব, অ্যাডিশন অফ ভেক্টর ইউজিং রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। তাহলে সমকৌণিক উপাংশ দ্বারা বা ভেক্টর বিভাজন দ্বারা ভেক্টরের যোগ। তাই টপিকটার নাম লেখো ভেক্টর বিভাজন দ্বারা বহু ভেক্টরের যোগ, ভেক্টর অ্যাডিশন ইউজিং ভেক্টর রেজলিউশন। ভেক্টর বিভাজন দ্বারা ভেক্টরকে ভাগ করে আমরা ভেক্টরকে যোগ করবো, ইয়া বিশাল একটা বাজে জিনিস, ঠিক আছে? ভেক্টর বিভাজন দ্বারা বহু ভেক্টরের যোগ। ক্লিয়ার? ক্লিয়ার? দেখ ধর 3টে ভেক্টর, বেশি নেবো না, 3টে নেবো, এখানে তো 4-5টা নাম আছে, 3টে নেবো। ধর কোনো একটা ভেক্টর, ভালো করে বুঝবি প্লিজ, কোন একটা ভেক্টর ধর এখানে কাজ করছে, তার নাম দিলাম আমি পি ভেক্টর। পি ভেক্টর কিন্তু তার মান কত পি, এটা জানিস তো? পি ভেক্টর তার মান কত পি। আর একটা ভেক্টর ধর এখানে কাজ করছে এই, এটার মান ধরলাম কিউ, কিন্তু ভেক্টরটা কি হবে কিউ ভেক্টর। আর একটা ভেক্টরকে আমি ধরলাম এই বরাবর কাজ করছে, এটার নাম কি দিলাম আর ভেক্টর, হতে পারে তো, বা আর শুধু। এখন এদেরকে যোগ করতে বলছি, পাগল হয়ে যাবা। দুটো ভেক্টরকে যোগ আমরা করতে পারবো কি সূত্রের সাহায্যে? সামান্তরিক সূত্র অথবা ত্রিভুজ সূত্র, হ্যাঁ না বল? কিন্তু 3টে ভেক্টরকে যোগ করা আমি এখনো পর্যন্ত শেখাইনি অবভিয়াসলি। আর কোনো একটা জায়গায় যে 3টে-4টে ভেক্টর আসবে না তার কোনো মানে নাই, 10টা ভেক্টরও থাকতে পারে। আমাকে যোগ করা তো স্যার শিখতে হবেই, ন্যাচারাল। ওকে, ভেরি গুড। আমরা যা পড়লাম সেটা দিয়ে ইউজ করব, সেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। খুব ভালো করে বোঝো, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। এরকম একটা আজেবাজে ভেক্টর আছে, ঠিক আছে থাক না, অসুবিধা কি আছে। আমি কি করব, প্রথমে এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে আমি চুজ করব। কি করলাম, প্রথমে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে চয়েস করলাম। তাহলে তোমার ছোটবেলার ধারণা থেকে তোমার স্যার বুঝিয়েছেন যে এক্স তো বাবা এইদিকে লিখতে হয়, হ্যাঁ না বলো? এক্স তো এইদিকে লিখতে হয়। আর ওয়াই কোন দিকে লিখতে হয় না, তো স্যার ওয়াই তো সোজা এইভাবে লিখবেন। আমার টেরা বাঁকা হয়ে গেল, তোমরা ঠিক রাখো, এটা ওয়াই, তাহলে এই দিকটা ওয়াই, এই দিকটা হচ্ছে এক্স, সিম্পল কথা। এই দুটোকে কিন্তু ভেক্টর ধরবে না, আসল ভেক্টর কোনটা দেখো, সেই জন্য গ্রিন কালার বা ব্লু কালার দিয়েছি, এটা ভেক্টর। এবার স্যার কি করব তারপর? না তো এটার যদি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বানাতে হয় তাহলে অ্যাঙ্গেল জানতে হবে, হ্যাঁ না বল?
স্যার অ্যাঙ্গেল তো বলে দেয়নি, ঠিক আছে মনে মনে ভাবি তো আমি ভাবছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, মনে মনে ভাবছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আমি একটা থিওরি বানানোর জন্য বলছি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা তো বলে দেয়নি স্যার, ঠিক আছে তুমি ধরে নাও বিটা অ্যাঙ্গেল, লাস্ট বেঞ্চ কি দেখতে পাচ্ছ আলফা বিটা, মিমো আদিত্য দেখতে পাচ্ছ আলফা বিটা পড়া যাচ্ছে তো। এবং এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি কত না, তো স্যার গামা, ভালো করে বোঝো, খুব নিট অ্যান্ড ক্লিন বোঝাচ্ছি। তাহলে আমি পি অ্যাঙ্গেলটা এক্স এর সাথে আলফা কোণ করেছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে স্যার এক্স আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত আলফা। সিমিলারলি স্যার এক্স আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত বিটা, এন্ড স্যার এক্স আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত গামা। বল ঠিক আছে, দেখ মেমোরিতে ছবিটা ঢুকলো যে স্যার কি বোঝাতে চাইছে, ছবিটা কি এসছে মেমোরিতে। আচ্ছা আমি এই জিনিসটা করেছি কি, পি এর সাথে এক্স এর অ্যাঙ্গেল দেখো আলফা, এক্স এর সাথে কিউ এর অ্যাঙ্গেল বিটা, এক্স এর সাথে আর এর অ্যাঙ্গেল কি হবে গামা। আমি এই অ্যাঙ্গেলটাই বোঝানোর এখানে চেষ্টা করছি ভাই, প্লিজ কনসেন্ট্রেট করো এখানটাতে। ওকে তাহলে একদম সিম্পল যদি বোঝাই, একদম সিম্পল না তো পি এর একটা কম্পোনেন্ট কি এখানে পাবো, হ্যাঁ না বলো, পি এর একটা কম্পোনেন্ট এখানে তো পাবো ভাই, আর পি এর একটা কম্পোনেন্ট এখানেও পাবো, হ্যাঁ না বলো। তো বলো নীলাদ্রি, পি এর এই কম্পোনেন্ট এখানে কি হবে, অ্যাঙ্গেলটা কত বলেছি আলফা, তাহলে এখানে কি লিখবো পি কস আলফা, তাহলে এখানে লিখবো আমি অবভিয়াসলি পি কস আলফা, ঠিক তো এটার জন্য। আর এটা এখানে কি লিখবো পি সাইন আলফা। এতদূর ক্লিয়ার সবার, এতদূর ক্লিয়ার সবার, কোনো জায়গায় ডাউট হলে বলো আমাকে, কোনো ডাউট হলে বলো আমাকে। এটা হচ্ছে পি কস আলফা, এটা হচ্ছে পি সাইন আলফা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার বলো তাহলে কিউ এক্স এর সাথে কত কোণ করেছে বিটা, তাহলে কিউ এরও কি এদিকে একটা কম্পোনেন্ট পাওয়া যাবে, অবভিয়াসলি অ্যাঙ্গেল তো করে আছে তাহলে কম্পোনেন্ট তো পাবেন স্যার। কি হবে তাহলে এই দিকটাতে কিউ কস বিটা, আর এখানে কি পাওয়া যাবে কিউ সাইন বিটা, হ্যাঁ না বল, আমাকে বল যে না স্যার হবে না, হবে তো। সেরকমই আর এরও এক্স এর সাথে অ্যাঙ্গেল কত আলফা, তাহলে আর এরও এদিকে কি পাবো আর কস আলফা, এখানে কি পাবো আর সাইন গামা, এখানে কি হবে গামা। তার মানে আমি কি এখন বলতে পারি যে এই ভেক্টরটা নাই, কেন স্যার, আবে এটাকে ভেঙে তো তুই দুটো করেছিস, তাহলে এই ভেক্টরটা কি আর আছে, স্বাভাবিক না, এই ভেক্টরটাকে ভেঙেই তো তুমি এই দুটো ভেক্টর করেছো, তাহলে এই ভেক্টরটা তুমি পাবে কি করে, হ্যাঁ না বল, বুঝতে পারছি। আবার এই ভেক্টরটাও নাই, কেন, এই ভেক্টরটাকে ভেঙেই তো সাইন বিটা আর কি লিখেছো কস বিটা, তাহলে এই ভেক্টরটাও নাই আর এই ভেক্টরটাও নাই, আলটিমেটলি তিনটে ভেক্টরই এখন আর নাই। কেন স্যার, তিনটে ভেক্টর নাই কিন্তু প্রত্যেকটা দুটো করে কম্পোনেন্ট, টোটাল 6টা ভেক্টর দেখ কাজ করছে, এদিকে তিনটে আর এদিকে বল, কে বুঝিস নি জায়গাটা, প্রত্যেকটা ভেক্টরের দুটো করে কম্পোনেন্ট, তাহলে প্রত্যেকটা ভেক্টরই এখানে নাই, আছে না, একটাও ভেক্টর আর নাই, কেন স্যার 6টা তো কাজ করছে। আবে তুই এক সময়ে এটাও কাজ করাবি এটাও কাজ করাবি তা তো হবে না, না, একটাকে ভেঙে দুটো পাচ্ছ, তাহলে সেই দুটোকে পাবে, একটা তো আর থাকলো না, দুটোকে যোগ করে একটা পাচ্ছ, সেই একটা চলে এসছে, দুটো তো আর নাই, সিম্পল কনসেপ্ট। তাহলে লজিকটা কি পুরো আউট, এখন শুধুমাত্র আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কাজ করছে, ইয়েস অর নো, শুধুমাত্র, আর তো কিছুই কাজ করছে না। এবার এক্স অ্যাক্সিস বরাবর তিনটে ফোর্স কাজ করছে, হ্যাঁ না বল, তিনটে, আর ওয়াই বরাবর কটা কাজ করছে তিনটে, কি কি না, তো এক্স বরাবর কাজ করছে এই তিনটে। এবার বলো যদি ভেক্টর সবসময় একই দিকে কাজ করে তাদেরকে কি করে দেওয়া যায়, যোগ করে দেওয়া যায়, সেই জন্য এই দিকটায় যদি আর এক্স কাজ করে তাহলে কি আমি আর এক্স সমান লিখবো পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা। জীবনে পারবে, বুঝতে পারলাম। এবং এই দিকটা কত হবে তাহলে, যদি আমরা আর ওয়াই ধরি তাহলে এই দিকটা লিখবো আমি আর ওয়াই সমান পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। কত সহজ হয়ে গেল। তাহলে আর এক্স আর আর ওয়াই এই দুটো ভেক্টর এখন কাজ করছে, আর তিনটে ভেক্টর কি আছে, তাহলে এই তিনটের ছবি কত সহজ হয়ে গেল, শুধু যদি আমরা এই ফর্মুলা দুটো মনে রাখতে পারি। কিন্তু তোমাকে আলফা বিটা গামার মান ঠিকঠাক জানতে হবে, আজে বাজে আলফা বিটা গামা বসিয়ে দিলে একটা অঙ্ক মিলবে না, তোমাকে আলফা বিটা গামাটাকে বার করতে হবে অঙ্ক থেকে। এরকম একটা অঙ্ক দেবো, চিন্তা নাই, ঠিক আছে। তাহলে তোমার যদি আর এক্স আর আর ওয়াই পেয়ে যাও, এই দুটো ভেক্টর কিভাবে কাজ করছে ভাই, কোন অ্যাঙ্গেলে কাজ করছে,
90 ডিগ্রি। আর দুটো ভেক্টর 90 ডিগ্রিতে কাজ করলে তাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি কিভাবে হয়? লব্ধির মান কত হবে বলো? লব্ধির মান হবে √a² + b²। কিন্তু এখানে এ বি নাই, আর এক্স আছে আর আর ওয়াই, তাহলে কি লিখবো? r(x² + এ আর বি তো নাই, আর এক্স আর আর ওয়াই আছে, সেই জন্য √a² + b² এর জায়গায় আমি কি লিখবো? √r(x²) কি লিখবো? r(y²) ঠিক তো বাবা? দেখো আজকের ক্লাস তো একটু জটিল হবে ভাই, প্লিজ। প্রত্যেকদিন আমি সরি না হালুয়া পড়াবো একদম সহজ, একদম একটু তো মানে খেতে হবে। সবসময় কিমা মাংস খেলে হবে? একটু তো হাড় লাগা মাংস টেনে খেতে হবে। ওকে, আর আমাকে যদি অ্যাঙ্গেলটা বার করতে দেয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে তুমি নিশ্চয়ই জানো স্যার এটা আর এক্স হলে এটা কত হবে? আর ওয়াই। তাহলে ট্যান থিটা কত হবে? আর ওয়াই বাই আর এক্স। এইভাবে তুমি বার করবে। বলো, না বুঝে দেখাও কোন জায়গায় অসুবিধা, বলো আমি বুঝিয়ে দেবো। বলো, লাস্টে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? আমি চাইছি এই যে লব্ধিটা বেরোলো আর, এই লব্ধিটার ডাইরেকশন কত হবে? ডাইরেকশনের জন্য আমি আর এক্স এর সাথে তার অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে এই থিটাটা বার করতে পারলে তার ডাইরেকশন বেরিয়ে যাবে। তাহলে ট্যান থিটা মানে কত হবে? লম্ব বাই ভূমি, তাহলে আর ওয়াই বাই আর এক্স। বুঝতে পারলাম ব্যাপারটা? ঈশান ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছি? একে আধার করে কনসিডারিং দিস আমরা তাহলে একটা প্রবলেম চয়েস করব। একে কনসিডার করে আমরা একটা প্রবলেম চয়েস করব। দেখো প্রবলেমটা, তিনটে ভেক্টর তারা পরস্পর 120 ডিগ্রি কোণে আনত। সেই ভেক্টরটা কি? পি, 2p আর 3p। তাই একটা কোশ্চেন লিখে নাও। তিনটি ভেক্টর p, 2p এবং 3p, তিনটি ভেক্টর p, 2p এবং 3p পরস্পর 120 ডিগ্রি কোণে আনত। তিনটি ভেক্টর p, 2p এবং 3p, মানে তাদের মান কত? p, 2p আর 3p পরস্পর 120 ডিগ্রি কোণে আনত। এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। ডায়াগ্রামটা মোটামুটি দিয়ে দিয়েছি, তুমি নিজের মতো করে ডায়াগ্রাম ভাবতে পারো, অসুবিধা নাই। আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, তুমি তোমার মতো করে ডায়াগ্রাম ভাবতেই পারো। আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, তুমি নিজের মতো ডায়াগ্রাম ভাবতে পারো। তাহলে তিনটে ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 120 ডিগ্রি। তাহলে এই তিনটে ভেক্টরের ফলে লব্ধির মান, লব্ধির মানটা কি করে বার করবো? যেমন করে আর বার করেছি নাকি রে, আরটাকে তো লব্ধি বলছি আমরা, ওই আরটা বার করতে হবে তোমাকে। ওই আর এর মানটা বার করতে হবে। তুমি ডায়াগ্রাম চেঞ্জ করতে পারো তোমার অ্যাকর্ডিং এ। এবার অনেকের মনে ধারণা হবে যে স্যার আলফা 120, বিটা 120, গামা 120। না, কি করে হবে? দেখো তুমি অ্যাঙ্গেল মিলছে না ওর সঙ্গে, তোমাকে মিলছে না, মেলাতে হবে না, এইরকম ভাবে আনতে হবে ওকে, ও তো নেই ওরকম ভাবে। তাহলে আমি কি করে বার করবো স্যার? যদি আমরা এখানে ধরে নিই যে এইটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ভালো করে বোঝ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত কে বলবে আমাকে? মুশকিল হয়ে যাবে না? এই অ্যাঙ্গেলটা কত? কারণ এটা তো 270 আসবে লম্বা, হ্যাঁ না বল? এখানে তো আছে, তাহলে আমাকে সামাও টিল্ট করাতে হবে, হ্যাঁ না বল? ঘোরাতে হবে, ঠিক তো? যদি ঘোরাতে হয় তাহলে আমি এক কাজ করছি, পুরো এইভাবে ঘোরাচ্ছি। আমি ঘুরিয়ে এইখানটাতে লিখছি পি, তাহলে এইটা কত হবে? 2p, আর এটা কত হবে? 3p। বল এইভাবে কি লিখতে পারবো, হ্যাঁ না বল? আমি পুরো ভেক্টরটাকে ঘোরালাম, বুঝতে পারছিস তো? এইগুলো যা ছিল ওগুলো বাদ চলে গেল।
দেখ ভালো কথা, আমি ভেক্টরটাকে ঘোরালাম, বুঝতে পেরেছিস? এইভাবে এটাতে কি লাভ হলো, লাভটা তুই এবার দেখতে হবে লাভ কি হলো। এবার তুই এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁক। স্যার কি করে আঁকবো, আপনি তো এখানে পি দিয়ে দিয়েছেন, ঠিক আছে পি এর ওপরই এক্স আঁক। তাহলে আমি ধরলাম এই দিকটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এই দিকটা অবভিয়াসলি কি হবে আমার, আরে একটা হাত বাঁকা হয়ে যায় আমার, এই দিকটা কি হবে আমার ওয়াই অ্যাক্সিস, এই দিকটা এক্স অ্যাক্সিস আর এই দিকটা ওয়াই অ্যাক্সিস। এবার কম্পেয়ার করো এর সাথে। আচ্ছা পি এর সাথে এক্স এর অ্যাঙ্গেল কত ছিল, আলফা। আচ্ছা এখানে পি এর সাথে এক্স এর অ্যাঙ্গেল কত, স্যার নাই তো, হবে 0 ডিগ্রি। এক্স বরাবরই তো কি কাজ করছে, এক্স বরাবরই কি কাজ করছে পি, তাহলে অ্যাঙ্গেল কত হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা, আমি কি ক্লিয়ার করতে পারছি? পি যেদিকে কাজ করছে আমি সেই দিকটাকেই কি চয়েস করেছি, এক্স অ্যাক্সিস। তাহলে এক্স আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে আমি এখানে মোটা মোটা করে লিখবো আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তুমি বলো পি এর সাথে এই কোণটা কত, 120 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই কোণটাকে আমরা কি লিখেছি, বিটা। তাহলে বিটা কত হয়ে গেল, 120 ডিগ্রি। আর এটাও যদি 120 হয় তাহলে টোটালটা কত, 240। তাহলে গামা কত হয়ে গেল, 240 ডিগ্রি। চলো বাস এবার অঙ্ক হয়ে গেল। কিন্তু তুমি যদি আলফা বিটা গামা না বার করতে পারতে তাহলে অঙ্ক আর হতো না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা? আলফাটা কি করে করলাম, আমি এইদিকে ভেক্টরটা ছিল, আমি পি ভেক্টরটাকে ঘোরালাম দিয়ে পিটাকে এইদিকে করলাম। তাহলে পি যদি এইদিকে করি তাহলে দেখো 2p এইভাবে 3p এইভাবে কাজ করবে। পি এর দিকেই আমি এক্স অ্যাক্সিসে গেছি, আমাকে বলো এরকম দুটো স্ট্রেট লাইন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে পি আর এক্স কি একই দিকে কাজ করছে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। তাহলে পি আর এক্স এর মধ্যে যে অ্যাঙ্গেল তাকে আমরা কি লিখি, আলফা। তাহলে আলফা কত হবে, বুঝতে পারলি? তাহলে এই অ্যাঙ্গেলটা 120 হলে এটাও 120, তাহলে বিটা 120। আর এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে 240, কেন 120 প্লাস 120। বুঝতে পারলাম, বুঝেছিস বাবু? চলো এবার তুমি আর এক্স আর আর ওয়াই এর ভ্যালু বার করো। চলো আর এক্স আর আর ওয়াই এর ভ্যালু বার করো। আর এক্স কত হবে, না তো স্যার পি কস 0 ডিগ্রি, কেন রে আলফার ভ্যালু কত, রেফারিং দিস ইকুয়েশন, প্লাস কিউ, কিউ এর জায়গায় কত লিখবি, 2p কস কত হবে 120 ডিগ্রি, প্লাস কত লিখবো 3p, 3p কস 240 ডিগ্রি। চল এটা মান বার কর। দেখ সৃজা পয়েন্টিকা তোরা জানিস না, মনে রাখবি cos 0 এর ভ্যালু কত হয় জানিস তো, 1। তাহলে p ইনটু 1, ঠিক আছে এদিকে দেখা একটু, প্লাস 2p cos 120 ডিগ্রির মান হয় -1/2, এটা মনে রাখবি। হ্যাঁ তাহলে cos 120 ডিগ্রির মান কত হয়, -1/2। কি করে হয় যদি শিখতে চাস আমার কাছে আসে, আমি বুঝিয়ে দেবো। প্লাস কত 3p cos 240 ডিগ্রির মানও কত হয়, -1/2, মাথায় রাখবি। তাহলে cos 120 cos 240 ডিগ্রির মান কত হবে, -1/2, সিম্পল কথার মানে রাখবে। তাহলে এখান থেকে তুমি আরএক্স এর ভ্যালুটা এবার চট করে বার করে নিতে পারবা। তাহলে কত হলো, -3p/2। সিমিলারলি তুমি আর ওয়াইটা বার করো। চলো আর ওয়াই কত হবে, p sin 0 ডিগ্রি প্লাস 2p sin 120 ডিগ্রি। এবার এই জায়গাটা দেখাবি 3p sin 240 ডিগ্রি। এবার দেখ sin 0 ডিগ্রির ভ্যালু কত হয় তোরা জানিস, 0। sin 120 ডিগ্রির মান কত হয় বল, √3/2, ঠিক তো? sin 120 ডিগ্রির ভ্যালু কত হয়, √3/2। আর sin 240 ডিগ্রি ভ্যালু হয় -√3/2। এটা মনে রাখবি। কেন হলো বলতো, আগেরটাই কি বোঝালাম, দেখ টাকা অল সাইন ট্যান কস। আচ্ছা তুই বল 240 ডিগ্রি মানে কি এই জায়গাটায় থাকবে, হ্যাঁ না বল, কেন 90 180 240, আর 240 এর সাইন কি হয় নেগেটিভ, এই যে নেগেটিভ। বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে? চল -√3p/2, -√3p/2, এত ঠিক আছে। এবার তুমি আর বার করো এই ফর্মুলা ইউজ করে। চলো তাহলে এবার আর বার করো, আস্তে প্লিজ। এবার তুমি আর বার করো,
ঠিকঠাক করে স্কোয়ার রুট করবে, মেরে হাত ভেঙে দেবো নাহলে। ফ্যানটা অফ রাখি, ঠান্ডা লাগছে, চিল হয়ে গেছে। সবাই এলো √3p। দেখো তাকাই দিকে যারা পারিসনি, মাইনাস আছে তো, মাইনাসের স্কোয়ার কত হবে প্লাস, তাহলে আমি ডাইরেক্ট লিখছি 3p/2 এর হোল স্কোয়ার, মাইনাসটা লিখলাম না বেটা, একই হবে তো, স্কোয়ার আছে তো। আর এটা কত হবে √3p/2 তার হোল স্কোয়ার, আর মাঝে একটা প্লাস, ঠিক তো? তাকা এবার দেখ p/2 দুটোই কমন নিলে স্কোয়ার আছে, তাহলে বেরিয়ে যাবে p/2, হ্যাঁ না বল, ঠিক তো? এদিকে দেখা p/2 কমন নিলাম, ঠিক আছে, স্কোয়ার আছে বলে স্কোয়ার রুট দিয়ে p/2 বেরিয়ে গেল। আর 3 এর স্কোয়ার মানে কত 9, আর √3 এর স্কোয়ার মানে কত 3, 9 আর 3 কত হয় 12, 12 মানে কি 2√3, হ্যাঁ না বল। তার মানে p/2 × 2√3 কেটে গেলে কত হয় √3p, তাহলে এটা হচ্ছে আমার r এর ভ্যালু, দ্যাট ইজ √3p। এবার শুধু তাই বার করলে হবে না, তার সাথে কি বার করতে হয় ডাইরেকশন। চলো tan থিটা বার করো, কারণ তোমাকে দিকও বার করতে বলেছে। এইটা হলো আমার অঙ্ক। tan থিটা মানে তাহলে ry/rx, চলো করো। এই কি হয়েছে তোদের লাস্টে? ও কি ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছে, বাড়ি যাবি? তাহলে জায়গা হচ্ছে না, 4 জন বসে আছিস, তাও ব্যাগের জায়গা হচ্ছে না। কত তো পিটাবো আমি, 30 ডিগ্রি হবে, 45 পাগল হয়ে গেছিস? 30 ডিগ্রি হবে, দেখো আসছে না, টাকা দিকে দাদা হয়নি। ry মানে কত, টাকা ry মানে কত, চিন্তা করিস না, এদিকে টাকা ry মানে কত -√3p/2 বাই rx মানে কত -3p/2। এবার টাকা দেখ p2 কেটে যায়, তাহলে পড়ে থাকছে √3/3, আর √3/3 মানে কত 1/√3। tan এর কত ভ্যালু 1/√3, 30 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত 30 ডিগ্রি। রং আসবে না, দিস ইজ ফিজিক্স, আসবে না। এবার দেখো কেন আসবে না, এবার দেখো আসবে না কেন। ry এর ভ্যালু কত, ry মাইনাস, ঠিক তো, আর rx এর ভ্যালু কত মাইনাস, মানে ry এরও ভ্যালু মাইনাস, rx এরও ভ্যালু মাইনাস। মানে আমি যদি প্লাস মাইনাসের কনসেপ্ট কোয়াড্র্যান্টে দেখি, এখানে সবাই প্লাস হয়, x ও প্লাস y ও প্লাস, এখানে x নেগেটিভ y প্লাস, এখানে x নেগেটিভ y নেগেটিভ, আর এখানে x প্লাস y নেগেটিভ। এটা জানিস তো 7 এর জিনিস, এই 9 এর জিনিস, 7 নয় ভাই প্লিজ, 9 এর জিনিস, 9 এ ছিল না, এটা 9 10 এ ছিল প্লিজ। আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার ছিল, তো না জানিস তো জেনে নে। এটা x এর ভ্যালু 9 এ ছিল, ওকে ছাড়। এবার x এর ভ্যালু নেগেটিভ আর y এর ভ্যালু নেগেটিভ, মানে দুটোই নেগেটিভ, কোথায় আছে এইখানটাতে। তার মানে প্লিজ, তার মানে আমার ভেক্টরটা এই জায়গায় থাকা উচিত, ঠিক তো? আর তুমি ভেক্টরটাকে আঁকছো এই জায়গাটায়, 30 ডিগ্রি মানে তো এখানে, আর ভেক্টর থাকা উচিত এখানে, গন্ডগোল হয়ে গেল। ফিজিক্স তো বলছে না বাবা দুটো মাইনাসে আছে, ম্যাথস বলছে দুটো মাইনাসে আছে, তোমার এখানে থাকা উচিত তোমার অঙ্ক অনুযায়ী, আর তুমি অ্যান্সার বার করছো 30 ডিগ্রি, দ্যাটস ইম্পসিবল। তাহলে 30 ডিগ্রির সাথে আমাকে এইখানে আসতে গেলে কত করতে হবে অ্যাকচুয়ালি 180 যোগ, কারণ 180 যোগ করলে পরে চেঞ্জ হয় না, সেই জন্য আমাকে এখান থেকে এইখানে এসে 180 করলে পরে অ্যাকচুয়াল থিটা কত হবে 210 ডিগ্রি, দ্যাট ইজ ইওর অ্যান্সার। কেন? দুটোই নেগেটিভ আছে বলে, দুটো নেগেটিভ আছে বলে, আদারওয়াইজ নয়।
এবার যদি প্লাস মাইনাস হতো এই হতো হতো তখন দেখতাম। কনসেপ্ট কি ক্লিয়ার হলো? ওই জায়গাটা ক্লিয়ার হলো? কনসেপ্ট কি ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি আমি কনসেপ্ট? বল। হ্যাঁ, গল্প করো তাহলে বুঝতে পারবা। এই তুই উঠে আয় তো, এখানে তোর অসুবিধা হচ্ছে। আর এক্স এর ভ্যালু কত আছে? নেগেটিভ। আর ওয়াই এর ভ্যালু কত? নেগেটিভ। দুটোই নেগেটিভ আছে, মানে এই কোয়াড্র্যান্টে থাকা উচিত, মাইনাস মাইনাসে। কিন্তু আমার থিটা বেরোচ্ছে কোথায়? ফার্স্ট কোয়াড্র্যান্টে। তাহলে হবে না, তাহলে ওকে থার্ড কোয়াড্র্যান্টে আনতে হবে। তাহলে 180 যোগ করলে চেঞ্জ হয় না, তাহলে 210 হয়ে গেল। বুঝলাম? যদি বুঝেছিস এই অঙ্কটা করে দে। চল দেখ, আবার আমার এনার্জি যেন তোমাদেরকে থামাতে না যায়, এই জায়গাটা পড়াতে যায়, তোমাদেরই বেটার হবে। দেখো তাকাও, ধরো এরকম এক্সিস আছে, এরকম দুটো এক্সিস আছে, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এবার আমি চারটে ভেক্টর দিচ্ছি তোমাকে। কি ভেক্টর? ধরো এখানে দিলাম 2p ভেক্টর, এখানে দিলাম 2p ভেক্টর, এরা প্রত্যেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে আছে। ঠিক আছে, ঠিক আছে। কেমন না, তো এই অ্যাঙ্গেলটা এইদিকে, এই অ্যাঙ্গেলটা এইদিকে। ওকে, আচ্ছা এইদিকে একটা ভেক্টর কাজ করছে পি ভেক্টর, এইদিকে একটা ভেক্টর কাজ করছে পি ভেক্টর। এরাও অ্যাঙ্গেল করেছে কত? 45 45। চলো এবার এদের রেজাল্ট্যান্ট বার করো, এদের রেজাল্ট্যান্ট বার করো। আই হোপ অঙ্কটা বোঝাতে পেরেছি। চলো সব 45 45 দিয়ে দিয়েছি আমি, যাও চলো করো, সুন্দর অঙ্ক, ছবি দেখেই ভয় লেগে যাবে। ছবি দেখেই অঙ্কের ভয় লাগবে, ভীতি চলে আসবে নাকি? ছবি কি হলো? কি হয়েছে? কি করতে দিয়েছি? লব্ধির মান বার করতে দিয়েছি। লব্ধির মান, লব্ধি বোঝো? লব্ধি যোগফল, যোগফল। বই তো বই কিনেছো? বই কিনিস নি এখনো তোরা? সবাইকে বলছি বই কেনো, নাহলে কিন্তু কিছু এই চ্যাপ্টার কিছু বুঝতে পারবে না। কিরে কিছু কর, না পেনই চলছে না নাকি? চলো চলো চলো, চেষ্টা করো, আস্তে প্লিজ। পেন বন্ধ হয়ে গেছে সবার, ওরা তো কিছু একটা লিখছে, কি লিখছে কি জানি। ফিজিক্স তো লিখছে না এটুকু বুঝতে পারছি, গল্প টল্প লিখতে শুরু করেছে। এই আলফা বিটা কি করছে তোমরা? ওই মহাপাত্র, আরে এই ওর থেকে দূরে থাক, বুঝলি তো? কিভাবে শুরু করব, কি করব না করব, এই রে স্যার কি। চল আমরা ইউজ করব আগের দিনের একটা ছোট্ট ধারণা। অঙ্কটা করা যাবে। আমি এর কম্পোনেন্ট দুটো ভাঙবো, বুঝতে পারছিস? এর কম্পোনেন্ট, আরে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। জয়েন্ট এসছে, 2 মিনিট নামাতে হবে, 2 মিনিট, ইউ অনলি 2 মিনিটস। কি করে করবো চলো আসি। আচ্ছা একটা কথা বল, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, প্লিজ কনসেন্ট্রেট করবে একটু অঙ্কটা। দেখো অঙ্ক না পারাটা বড় কথা, এই যে শিখিয়ে দিচ্ছি তো, এর ফলে দুটো অঙ্ক নতুন পারবে। শিখো, শিখতে এসছো, এটার হেল্পে তুমি যেন দুটো অঙ্ক আরো পারো। এটাই পারতে হবে তার কারণ নাই। বা ও পারছে আমি পারছি না, আমি ছোট হয়ে গেলাম অনেক, সে ঠিক আছে, ছোট বটে, ঠিক আছে, তুমি চেষ্টা করো আরো পারবে অবশ্যই। দেখো আচ্ছা তুমি বলো, এইটা 45, এইটা 45, মানে এরা তো এক লাইনে আছে, ইয়েস অর নো? আবার এটা 45, এটা 45, মানে এরা তো এক লাইনে আছে, ইয়েস অর নো? মানে পি আর 2p একটা লাইনে আছে কিন্তু অপোজিটে কাজ করছে। আর দুটো ভেক্টর যখন অপোজিট ডিরেকশনে কাজ করে তাদেরকে আমরা মাইনাস করতে পারবো, ইয়েস অর নো? তার মানে 2p এর সাথে p কে আমি বাদ দিতে পারবো,
কেন? তারা এক লাইনে কাজ করছে বলে। আমি কি এই কনসেপ্টটা নিয়ে যেতে পারবো? আমি কি পারবো? তাহলে যদি টুপির সাথে পি কে বাদ দাও, চলো পি কে বাদ দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই টুপি থেকে পি বাদ দিলে পি পড়ে থাকবে, হ্যাঁ না বল? আর পিটা নিশ্চয়ই এই দিকে পড়ে থাকবে। কেউ বলবি না স্যার এই দিকে পড়ে থাকবে, কেন? তবে টুপি বড়। কনসেপচুয়ালি এই টুপির সাথে এই পি কেও বাদ দিতে পারবো। তাহলে টুপি আর পি এইটাও যদি বাদ চলে যায়, তাহলে এই দুটো ভেক্টর অচিরেই নষ্ট হয়ে গেল। যেমন করে তোমাদের পরে 2 বছর পর নষ্ট হয়ে যাবে সব। 2 বছর লাগে না, 2 মাসে নষ্ট হয়ে যাবে সব। তাহলে এই দুটো ভেক্টর পড়ে থাকলো। এবার আর কি বেঁচে থাকলো অঙ্কে? আর কি বেঁচে রইলো অঙ্কে? তাহলে কি ইউজ করলাম আমি? আগের দিনের কনসেপ্ট আমি যা বুঝিয়েছি, আমি কি বুঝাইনি? বুঝিয়েছি। তোমরা মাথায় নাওনি কনসেপ্টটা, নিলে পট করে মাথায় আসতো। আবার হয়তো কোনো জায়গায় ঘুমাচ্ছিল, কনসেপ্টটা আসেনি মাথায়, কিন্তু এটা দেখার পর ও আচ্ছা এইভাবেও করা যেতে পারে, অনেকের মাথায় এটা এসছে, এভাবেও করা যেতে পারে, হ্যাঁ যাবে, তাহলে আমরা করতে পারবো। ক্লিয়ার? এবার আসি কনসেপ্টে। আচ্ছা এইদিকে যদি অ্যাঙ্গেল হয়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা বারবার বলেছি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল পজিটিভ হয়। আর এটা যেহেতু, তাহলে আগে তুমি নেগেটিভ বসিয়ে দাও যেন ভুল না হয়। ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটা পি, এটাও পি। তাহলে তুমি বলো এই পি এর একটা কম্পোনেন্ট এদিকে পাবে, হ্যাঁ না বলো? আর এইদিকে পাবে, ঠিক তো? তাহলে আলফার মান এখানে কত? 45, আর বিটার মান কত? -45, আর গামার তো কোনো অস্তিত্ব নাই। তাহলে ফর্মুলা বসাবো, আর এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু ব্যবহার করবো। তাহলে আর এক্স কত লিখবো? আর এক্স লিখবো দেখো পি cos 45 ডিগ্রি, হ্যাঁ না বল? ঠিক তো? কেন? এইটা তো 45, আর একটা অ্যাঙ্গেল কত আছে? -45, তাহলে প্লাস পি cos কত লিখবো? -45। দুটোই পি কেন নিলেন স্যার? আরে দুটো ভেক্টরই কি দেওয়া আছে তোর? পি। এবার cos অফ -থিটা মানে কোনো দামই নাই তার, cos থিটা, ঠিক তো? তাহলে এটা কত হবে? পি বাই √2 প্লাস কত হবে? পি বাই √2। তার মানে কত হয়ে যাবে অ্যাকচুয়ালি? √2p, হ্যাঁ না বল? √2p। আর আর ওয়াই কত হবে? আর ওয়াই কত হবে? সিমিলারলি স্যার আর ওয়াই সাইন হবে নাকি? পি সাইন 45 ডিগ্রি প্লাস পি সাইন -45 ডিগ্রি। এই জায়গাটায় ঝামেলা কেন? সাইন অফ -থিটা মানে কিন্তু তার দাম আছে -sin থিটা। এটা বোধহয় 10-এ করিয়েছেন আশা করি, না 10-এ ছিল না? ও 11-এ, 10-এ না এটা? যাক আমার ভুল হয়েছে, আমি জানি না এটা আছে কিনা। তাহলে এটা কত হলো? পি সাইন 45 ডিগ্রি মাইনাস পি সাইন 45 ডিগ্রি, বলো কেটে কুটে কত হয়ে যাবে? 0। তাহলে আর এক্স এর ভ্যালু এটা হলো, আর ওয়াই এর ভ্যালু 0 হলো। তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু কত হবে? √r(x² প্লাস কত? ry² সমান কত হবে? √2p। তার মানে অ্যাকচুয়ালি এই দিক বরাবর কাজ করবে, হ্যাঁ না বলো? √2p। আর ডাইরেকশন কত হবে? এক্স অক্ষ বরাবর, হ্যাঁ না বল? কেন? ওয়াই এর ভ্যালু কত? 0, তার ডাইরেকশনটা এক্স বরাবরই তো কাজ করছে। ও বুঝতে পারলাম না? বুঝতে পারিনি? তোকে এই বরাবরই তো কাজ করছে না? ভালো লাগলো অঙ্কটা? তো ফ্যান্টাস্টিক অঙ্ক। তাহলে এই অঙ্ক আজকে পারলে না, আমি যদি পরীক্ষায় দিই বা কোনো একদিন দিই তখন যেন অঙ্কটা পারো। প্লিজ মুখস্থ করে নিও না যে এটা √2p হয়। আবে মুখস্থ করবি কেন? তোকে তো সব সময় যে এটাই দেবে তার কোনো মানে নাই। তোকে এখানে 4p আর এখানে 2p দিয়ে দিল, তখন কি করবি? তখন তো আর √2 নাও মিলতে পারে, তাই তো? মুখস্থ করো না, অঙ্ক কনসেপ্ট নাও। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে রেজলিউশন দিয়ে আমি কত টপিক পড়ালাম, কত অঙ্ক করালাম, সবার কি ক্লিয়ার হয়েছে? রেজলিউশন কি সবার ক্লিয়ার হয়েছে? আমাদের লাস্ট টপিক আজকে কি পেঁচে আছে? ভেক্টর ইন 3D। সো লেখো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন 3D। আমি দ্বিতীয়বার আর বলবো না কিন্তু, হ্যাঁ যারা গুনগুন করছো, আমি কিন্তু বের করে দেবো এবার। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন 3D। দেখাও 3D মানে হচ্ছে 3 ডিমেনশন। ডিমেনশন মানে কি? মোশন ইন 1 ডিমেনশন, একমাত্রিক গতি, একদিকে হাঁটবো। তাহলে ডাইমেনশন এখানে বোঝাচ্ছে গতি বা এরকম কিছুকে যে দিক দিয়ে আমরা মেজার করব। 2 ডিমেনশন মানে আমি এখানে সার্কুলার পথে ঘুরছি, তাহলে আমার একটা প্লেন বরাবর চলছি, ইয়েস অর নো? XY প্লেন। আর এই যে মোবাইলটা আছে এটা হচ্ছে 3D তে। কেন? ওই মোবাইলের উচ্চতায় উঠতে গেলে দেখো আমাকে X যেতে হবে, Y যেতে হবে, আর কি Z।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে লাগবে। এইভাবে আমরা ইউজ করব 3D কে। এবার 3D কে আঁকা মুশকিল, হাতে বোঝালে এই তো স্যার 3D। দেখুন এইটা যদি x হয়, এটা যদি y হয়, এটা কি হবে z, তাহলে x y z সুন্দর 3D। তাহলে তিনটে অ্যাক্সিস, আগে ছিল x y, মনে করে থাকে এইভাবে x আর y, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এটা ছিল 2D, নতুন একটা ডিমেনশন ইউজ করলাম, সেটা হচ্ছে 3D x y z। এবার এটাকে বোর্ডে আঁকলে খুব মুশকিল হয়ে যায়, 3D তো আঁকতে পারবো না। দেখ এরকম ভাবে থাকলে একটা উপরে উঠে থাকবে, ঠিক তো, সেই জন্য এইভাবে আঁকবো এইরকম ভাবে। এবার দেখ আশা করছি 3D অনেকটা লাগছে, মনে হচ্ছে এইটা যেন বাইরে বেরিয়ে আসছে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এরকম ভাবে ভাব যে এইটা এইভাবে বেরিয়ে আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে দেখ 3D, আর প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এবার এর নাম দেব, আগে তুই শিখেছিস এটা স্যার x হয়, এটা হয় y, আর একটা কি হবে z, x y z অ্যাক্সিস, x y z অ্যাক্সিস। এবার আমি আমার ক্ষেত্রে বিশেষ করে, যেহেতু আমার জীবনে কোনো x নাই, তাই এখানটাতে আমরা x দিই, যে এক্সটা আমাকে অ্যারো দেয় যে ঠিক আছে। আর এটা কি হয় y, আর দিকটা কি হয় z। তোরাও মনে রাখবি এইভাবে x y z মনে রাখবি। এবার তুই যদি এখানে x দিস ভাই কোনো ক্ষতি নাই, যেহেতু আমি x y z এভাবে শেখাচ্ছি, তো তুই যদি অন্যভাবে x y z শিখিস মুশকিল হবে, তোর গুলিয়ে যাবে। সো বেটার হবে এই দিকটা x, এই দিকটা y, এই দিকটা z, x y z এভাবে নাও। z কে সবসময় ওই দিকে রাখো উপরে, ঠিক আছে, এরকম ভাবে। ক্লিয়ার হচ্ছে x y z। এবার আমরা আগের দিনে ইউনিট ভেক্টর পড়িয়েছিলাম, ইউনিট ভেক্টরের কনসেপ্ট কি ছিল? ইউনিট ভেক্টরের কনসেপ্ট মনে করে দেখো, ইউনিট ভেক্টর, তাহলে আমার যদি ইউনিট ভেক্টর বার করতে চাই x ক্যাপ, মানে কি হবে রে, x ভেক্টর বাই কত, হ্যাঁ না না বলো, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাবে। তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, তাহলে ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। কিন্তু এই ইউনিট ভেক্টরটা দেখো x বরাবর কাজ করছে, ইয়েস অর নো? তাহলে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, এটা রিপ্রেজেন্ট করছে x ক্যাপ, ঠিক তো? x ক্যাপটা মানে কি রে, না তো x বরাবর ইউনিট ভেক্টর, হ্যাঁ না না বল, তাই তো। x ক্যাপ আমি যদি y ক্যাপ লিখি তাহলে কোন দিক বরাবর হবে, y বরাবর। আর z ক্যাপ লিখলে z বরাবর। কিন্তু ফিজিক্সে আমরা কেন কি জানি x ক্যাপ y ক্যাপ z ক্যাপ লিখি না, তার একটা বিশেষ নাম দিয়ে দিয়েছি। ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস হওয়া উচিত ছিল x ক্যাপ, কিন্তু আমরা x ক্যাপ ইউজ না করে আমরা ইউজ করি i ক্যাপ। মানে i ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস। i ভেক্টর মানে বা i ক্যাপ মানে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। 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 সেরকম ভাবে ইউনিট ভেক্টর অ্যালং y অ্যাক্সিস কত হবে, না তো j ক্যাপ। এটাকে আমরা y ক্যাপ লিখতে পারতাম, কিন্তু লিখবো কত, j ক্যাপ। তাহলে স্যার j ক্যাপ মানে কত হবে, y ভেক্টর বাই y। কেন, কোন দিক বরাবর নিচ্ছি আমরা, y বরাবর, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এবং ইউনিট ভেক্টর অ্যালং z অ্যাক্সিস, এটাকে আমরা লিখবো k ক্যাপ। k ক্যাপ শুড বি ইকুয়াল টু z ভেক্টর বাই z। তাহলে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টরের নাম কি দিলাম, i ক্যাপ। y অক্ষ বরাবর ইউনিট ভেক্টরের নাম কি দিলাম, j ক্যাপ। আর z অ্যাক্সিস বরাবর নাম কি দিলাম, k ক্যাপ। এটা যেন মনে থাকে যে x অক্ষ বরাবর i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, z অক্ষ বরাবর k ক্যাপ। এটা যেন মনে থাকে, সারা জীবন মনে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে প্লিজ কনসেন্ট্রেট করো। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারবো যে স্যার x ভেক্টর মানে x i ক্যাপ, হ্যাঁ না না বল? x ভেক্টর মানে x i ক্যাপ। দেখ x ভেক্টর মানে x i ক্যাপ, x ভেক্টর মানে x i ক্যাপ। সেরকমই কি আমি লিখতে পারবো এখান থেকে y ভেক্টর মানে হচ্ছে y j ক্যাপ, y ভেক্টর মানে y j ক্যাপ। আর আমরা কি লিখতে পারবো z ভেক্টর মানে z k ক্যাপ। তাহলে x ভেক্টর মানে x i ক্যাপ, y ভেক্টর মানে y j ক্যাপ, z ভেক্টর মানে z k ক্যাপ। এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে প্লিজ। ক্লিয়ার? এবার যদি আমরা কোনো একটা পজিশন, ধরো এই ক্যামেরার এখানটাতে রাখা আছে মোবাইলে কোনো একটা পজিশন, যদি আমাকে ওইখানে উঠতে হয়, তাহলে আমরা যদি আমার ঘরের কোণাটাকে ভাবি, ঘরের কোণাটা হচ্ছে এই বিন্দুটা, এটাকে তোমরা জানো মূল বিন্দু বলে।
এবং এর লোকেশন তোমরা 0 0 লিখতে 2D তে, 3D তে কত লিখবো 0 0 0, কেন x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0। এবার আমি এই মূল বিন্দু এই জায়গাটায় বসে আছি, এই মূল বিন্দু এই জায়গাটায় বসে আছি। এবার এই দিক থেকে এই দিকটাকে ধরছি x অ্যাক্সিস, এই দিক থেকে ওইটাকে ধরছি y অ্যাক্সিস, আর এই দিক থেকে উপরটাকে ধরছি x y z, x y z। এবার যদি আমি এখানে আসতে চাই তাহলে আমি নিশ্চয়ই মূল বিন্দু থেকে ওর লম্ব ডিস্টেন্সে আসবো x, হ্যাঁ না বলো? যে আমি টার্ন করব এটা, তাহলে এলাম x, আমি তারপর y যাব নিচে, আর তারপর উপরে উঠবো z, তাহলে এর পজিশনটা কত হবে x y z, ঠিক তো? কেন x এলাম, y এলাম, z গেলাম, তাহলে এর পজিশনটা কত হবে x y z। আমি সেরকমই একটা পজিশনের কথা ভাবছি, এই জায়গাটা, এটা একটা কোনো পয়েন্ট, এটা একটা কোনো পয়েন্ট p, কোন একটা পয়েন্ট p, তার পজিশন কত না তো স্যার x y z। এখন এই মূল বিন্দু থেকে এর যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো পজিশন ভেক্টর। কি বলবো? পজিশন ভেক্টর। সো পজিশন ভেক্টর কাকে বলে না তো মূল বিন্দু থেকে যে পয়েন্টের দূরত্ব তুমি বার করতে চাইছো তাকে বলবো পজিশন ভেক্টর। মূল বিন্দু থেকে যে বিন্দুতে তুমি যেতে চাইছো তার যে দূরত্ব তাকে বলবো পজিশন ভেক্টর। মূল বিন্দু থেকে যে দূরত্ব তুমি যাচ্ছ তার দূরত্বকে তুমি বলবে পজিশন ভেক্টর। তোমার দেখে কত সহজ মনে হচ্ছে, স্যার এখান থেকে এইটুকু যান, এখান থেকে এইটুকু উঠুন, না ওটা 3D তে আছে বাবা, মানে এইভাবে ভাসছে, বুঝতে পারছো তো? তার মানে আমাকে x আসতে হবে, y আসতে হবে, দিয়ে z উঠতে হবে, বুঝতে পারছো তো? ভাসছে, তার মানে এটা যদি মূল বিন্দু হয় আর ওই ক্যামেরাটা আমার কি হয় পয়েন্টটা, তাহলে এখান থেকে এই দূরত্বটা বার করতে হবে, ইয়েস অর নো? এই দূরত্বটা বার করতে হবে, ঠিক বলছি তো? এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা বার করতে হলে এইভাবে যেতে হবে আমাকে। আমি কি ক্লিয়ার করতে পারছি 3D ডায়াগ্রামটা? আমি কি করলাম, এর একটা প্রজেকশন এখানে নিলাম, একটা প্রজেকশন নিলাম, তাহলে তুমি বলো, তাহলে আমাকে এই পজিশনে আসতে হবে, তাহলে এই পজিশন মানে কি ওই গ্রাউন্ডে, হ্যাঁ না বল? কেন আমি তো হাইটে উঠবো না, গ্রাউন্ডে আসবো, তাহলে গ্রাউন্ডে এলে আমাকে x আসতে হবে আর y আসতে হবে। এবার x এর তো ডাইরেকশন আছে এবং এটা ভেক্টর, তাহলে ধরো আমি এইখান থেকে এইটুকু এলাম, মানে কি ধরো আমি এখান থেকে এত দূর এলাম, এটাকে বলছি x ভেক্টর, হবে তো নাকি না হবে না? কারণ এখান থেকে x ভেক্টর এলাম, এবং এখান থেকে এইটুকু গেলাম কত ভেক্টর স্যার? y ভেক্টর, হবে না বলো? তাহলে এখান থেকে এইটুকু গেলাম x ভেক্টর, এখান থেকে এইটুকু গেলাম কত? y ভেক্টর। তার মানে এরকম এলাম, আমি গেলাম x ভেক্টর, তারপর আমি গেলাম কত? y ভেক্টর, দিয়ে আমি ওই পয়েন্টে নামলাম, এর নিচে, ইয়েস অর নো? এর নিচে, আমি উপরে উঠিনি, নিচে নামলাম, তার মানে আমি ওখানে এলাম, ক্লিয়ার? এবার ওখান থেকে আমি উপরে উঠবো, এইটা কত ভেক্টর তাহলে? z ভেক্টর। আমি কি এতদূর ক্লিয়ার করতে পেরেছি? খুব কনসেপ্ট বুঝতে হবে। তাহলে এইভাবে আমি গেলাম x y z। এবার তোমার এটা দেখে কেমন মনে হচ্ছে? দেখো এটা 3D তে আছে, ভাবিও না এটা 3D তে আছে, বুঝতে পারছো তো ব্যাপারটা? এরকম নয় যে এই উঠে গেলাম, 3D তে আছে। তাহলে আমি এখান থেকে গেছি এটা x, এখান থেকে এটা গেছি y, তাহলে তুমি বলো এই ডাইরেকশনটা এইখান থেকে কত হবে, এই দূরত্বটা কত হবে? মানে আমি এই মূল বিন্দু থেকে x এলাম আর ওই y গেলাম, তাহলে ওই মূল বিন্দু থেকে ওই নিচের পর্যন্ত দূরত্ব কত হবে এটা বার করবো। তাহলে এটা যদি x হয়, এটা y হয়, দেখো ক্রমানুসারে গৃহীত বাহু, হ্যাঁ না বল? আর এটা কি বিপরীত ক্রম, তাহলে ত্রিভুজ সূত্র, হ্যাঁ না বল? x ভেক্টর প্লাস, বল হবে না? ঠিক তো, ত্রিভুজ সূত্র। কেন এখান থেকে এটুকু x ভেক্টর, এখান থেকে এটুকু y ভেক্টর, ক্রমানুসারে গৃহীত বাহু, তাহলে এটা কি হচ্ছে বিপরীত ক্রম, আর বিপরীত ক্রম হয়ে গেলে কি হবে? x প্লাস, হবে তো? আবার দেখো এটা x প্লাস y, আবার এখান থেকে এইটুকু হচ্ছে z, তাহলে এটা x প্লাস y, এটা z, এটাও কি ক্রম, হ্যাঁ না বলো? আর এটা কি বিপরীত ক্রম, দেখো এটা কি বিপরীত ক্রম, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি? x প্লাস y প্লাস কত? তার মানে আমি পজিশন ভেক্টরটাকে যদি লিখি r ভেক্টর দ্বারা, তাহলে r ভেক্টর শুড বি ইকুয়াল টু x ভেক্টর প্লাস y ভেক্টর প্লাস কত হবে? z ভেক্টর। কি করে এলো বুঝতে পারলি? কি করে এলো বুঝতে পারলি? না বুঝতে পারলে আমাকে বলবি, শুভম বাদে, তুমি নয়, ওটা বাদে, ওই বেঞ্চটাই বাদে।
তাহলে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর কি করে এলো, আর এখান থেকে জেড ভেক্টর উপরে উঠলো, তাহলে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর। ঠিক আছে, এইভাবে কনসেপ্ট হলো। ক্লিয়ার? এবার এখন আমরা এক্স ভেক্টর মানে কত জানি, এক্স আই ক্যাপ, ওয়াই ভেক্টর মানে ওয়াই জে ক্যাপ, আর জেড ভেক্টর মানে জেড কে ক্যাপ। মানগুলো বসা। তাহলে আর ভেক্টর মানে কত হবে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস কত লিখবো, জেড কে ক্যাপ। তাহলে আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কি হবে, জেড কে ক্যাপ। ঠিক তো? এই হবে তো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে। দেখো তাহলে এই এক্স ওয়াই জেডটা কি ছিল বল দেখি, কে বলতে পারবি? এক্স ওয়াই জেড জিনিসটা কি? এক্স ওয়াই জেড নট ভেক্টর, এক্স ওয়াই জেডটা কি? পি, মানে পি এর পজিশন। এক্স ওয়াই জেডটা এমন মনে হচ্ছে 1 2 3 0 1 2 এরকম টাইপের নাকি রে, লোকেশন। সো এক্স ওয়াই জেডটা লোকেশন। তাহলে আমি যদি কোনো একটা পজিশন দিয়ে দিই লোকেশন, সেই লোকেশন থেকে তার পজিশন ভেক্টরটা এইটা বের হবে। উদাহরণ দিচ্ছি, ধর আমি কোনো একটা পয়েন্ট চুজ করলাম, সেই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 2 3 ধর নিলাম, মানে এক্স এর জায়গায় কত বসবে, ওয়াই এর জায়গায়, জেড এর জায়গায়। তাহলে তার পজিশন ভেক্টর কত হবে, তাহলে তার পজিশন ভেক্টর আর ভেক্টর শুড বি ইকুয়াল টু 1 ইনটু আই ক্যাপ প্লাস 2 ইনটু জে ক্যাপ প্লাস 3 ইনটু কে ক্যাপ। তার মানে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। কে বুঝলি না বল? তার মানে আমাকে যদি পজিশন দিয়ে দেয়, তাহলে তার আমি পজিশন ভেক্টর কি বার করতে পারবো? অবভিয়াসলি পারবো স্যার। যে কোনো একটা পজিশন দিয়ে দিলাম তোকে, আমি একটা পজিশন দিলাম, ধর তোকে একটা যে কোনো পজিশন দিলাম, তো একটা পজিশন দিলাম, ধর আমি 0 -1 -2 হতে পারে। তার লোকেশন কত হবে না, তো স্যার তার পজিশন ভেক্টর হবে 0 আই ক্যাপ মাইনাস, কেন মাইনাস আছে, -1 জে ক্যাপ -2 কে ক্যাপ। দ্যাট গিভস ইউ এত বাদ মাইনাস জে ক্যাপ -2 কে ক্যাপ। তাহলে আমাকে যদি লোকেশন দিয়ে দেয়, তার পজিশন ভেক্টর ইজিলি বার করতে পারবো। লোকেশন দিয়ে দিলে ইজিলি পজিশন ভেক্টর বার করতে পারবো, হ্যাঁ না বলো? এই জায়গাটা কার অসুবিধা বলো? লোকেশন দিয়ে দিলে পজিশন ভেক্টর বার করতে পারবো, এটা কার অসুবিধা বলো আমাকে প্লিজ? পারলাম সবাই? পারলাম? দেখো সুন্দর হ্যাঁ বলছো, এখন পরে গিয়ে বলো না স্যার কিছু বুঝিনি। ক্লিয়ার? ওকে, এবার পজিশন ভেক্টরটা বার করলে হবে না, ভেক্টরের আমাকে কি জানতে হবে, মান। ভেক্টরে কি জানতে হবে, মান। আর দিক, আজকে দিকটা পড়াবো না, দিকটা আমি নেক্সট দিন পড়াবো। আজকে শুধু মানটা পড়াই, কারণ অলরেডি প্রায় 9:35 বাজছে। তাহলে শুধুমাত্র মানটা বার করবো। কি করে মান বার করবো? চলো একটা আইডিয়া ইমাজিন করি। ইমাজিন করো যে এটা হচ্ছে ওই পয়েন্টটা 0 0 0 মূল বিন্দু, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা একটা ভাবো ঘর। আমার ঘরের অনেকগুলো কোণা আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ঘরে 4টে কোণা হয়। 4টে মানে 8টা কোণা হয়। 4 আর 4 8, ঘনক তো নাকি, সমকোণী চৌপল, হোয়াটএভার। এবার আমি ভাবছি এরকম একটা পয়েন্ট, ওই পয়েন্টটা পি। কোনটা? এখান থেকে এই পয়েন্ট, যেটা একটা ঘর হিসেবে ভাবতে পারো জায়গাটা, বুঝতে পারছো? একটা ঘর, তুমি তোমার একটা ঘর ইমাজিন করো। তাহলে এই পজিশন 0 0 থেকে তার অপোজিট পজিশন একটা পয়েন্ট পি, কোণায়, মানে বিপরীত কোণা, বুঝতে পারছো তো? তাহলে ওই কোণাটার লোকেশন, ওই কোণাটার লোকেশন যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে আমি ওই কোণায় পৌঁছাবো কি করে? না তো স্যার এখান থেকে এক্স যান, হ্যাঁ না বলো, এখান থেকে ওয়াই যান, দিয়ে জেড উঠুন, ইয়েস অর নো, তবে তো ওই জায়গায় পৌঁছাবো। সেটা কত? এক্স ওয়াই জেড। আরো ভালো করে বোঝাচ্ছি, ধরো এটা যে একটা ঘন কি হতো প্লিজ, এটা যদি একটা সমকোণী চৌপল হতো, তাহলে এটা হতো আমার দৈর্ঘ্য, হ্যাঁ না বলো, এটা হতো আমার কি প্রস্থ, আর উপরেরটা কি হতো উচ্চতা। সেম কনসেপ্ট এক্স ওয়াই জেড। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? মানে এখানে আমি কি একটা একে কেন্দ্র করে সমকোণী চৌপল ভাবতে পারবো, হ্যাঁ না বলো? এইখান থেকে এই দূরত্বটাকে নিয়ে একটা সমকোণী চৌপল ভাবতে পারবো না, যেটা এক্স হচ্ছে তার দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে কি প্রস্থ, আর জেড হচ্ছে কি উচ্চতা। হবে না, হবে না, আমি ইমাজিন করছি তো। তাহলে এখান থেকে এইটুকু গেলাম এক্স, এখান থেকে এইটুকু গেলাম ওয়াই, উপর থেকে উঠলাম কত জেড। ঠিক, আমি একটা এরকম সমকোণী চৌপলের কথা ভাবছি, প্যারালেলোপাইডের কথা ভাবছি। তাহলে এই ডায়াগ্রাম থেকে ওই ডায়াগ্রামের, বা এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে? স্যার এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর, হ্যাঁ না বলো? কেন? এই দিক থেকে কত গেছি আমি? এক্স ভেক্টর, ওই দিক থেকে কত গেছি? ওয়াই ভেক্টর, ওই দিক থেকে উঠেছি কত? সেই জন্য লোকেশন কত হবে? এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস, এবং সেটাকে আমরা এইভাবে লিখতে পারছি।
তাহলে বলো এখান থেকে ওই পয়েন্টের দূরত্বটাকে কি এই সমকোণী চৌপলের ডায়াগোনাল বা কর্ণ বলা যেতে পারে? তাহলে একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই আর উচ্চতা জেড, তার কর্ণের ভ্যালু কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এরও মান কত হওয়া উচিত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, বলো আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? তাহলে আমি যদি এর মান এখন বার করতে চাই, তাহলে আর দেখো ভেক্টর নাই মানে কি হয়ে গেছে, এটা মান কত হবে? তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কোনো একটা ভেক্টরের মান বার করতে পারবো এবং সেই ভেক্টরের পজিশন ভেক্টর আমরা বার করতে পারবো। একটা অঙ্ক লিখবো, চলো। অঙ্ক তো নয়, ছোট্ট লাইন লেখো। কোনো একটি বিন্দু ত্রিমাত্রিক দেশে অবস্থিত, কোনো একটি বিন্দু ত্রিমাত্রিক দেশে অবস্থিত এবং তার অবস্থান P 1, -2, 3। কোনো একটি বিন্দু ত্রিমাত্রিক দেশে অবস্থিত, বিন্দু বা বস্তু যাই ভাবতে পারো, কোনো একটি বিন্দু বা বস্তু ত্রিমাত্রিক দেশে অবস্থিত যার অবস্থান P ব্র্যাকেটে, যার অবস্থান P ব্র্যাকেটে 1, -2, 3। দেখো পজিশন ভেক্টর, আমি পজিশন ভেক্টরই বলছি, হ্যাঁ। পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর বলা হয় বাংলায়। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর এবং তার মান নির্ণয় করো। পজিশন ভেক্টর এবং তার মান নির্ণয় করো। পজিশন ভেক্টর এবং তার মান নির্ণয় করো। অবস্থান ভেক্টর এবং তার মান নির্ণয় করো। চলো যা শেখালাম তার উপর শিখো, করো। পজিশন ভেক্টরকে কি দিয়ে লিখি? আর ভেক্টর, নাকি রে? চলো আর ভেক্টর বার করো। শুভম চৌধুরী, চলো। সুস্মিত কুন্ডু নয় তো? পজিশন ভেক্টর বার করো। আর ভেক্টর সবার কি বেরিয়েছে? i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। সবার কি হয়েছে? হ্যাঁ না বলো। কেন? তো এই তো ফর্মুলা স্যার। হ্যাঁ না বলো। আমি x এর জায়গায় কত লিখবো? 1, y এর জায়গায় কত লিখবো? -2, আর z এর জায়গায় কত লিখবো? 3। ঠিক তো? সৃজা হয়েছে? পাশের জন হয়েছে? তাহলে এটা হলো প্রীতি হয়েছে। এবার এর মান বার করব কি করে স্যার? ফর্মুলা, এই দেখো মানের ফর্মুলা। হ্যাঁ না বলো। তাহলে মানের ফর্মুলা কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার। এটা মানে কি এক্স? হ্যাঁ না বলো। এটা মানে কি ওয়াই? এটা মানে জেড। তাহলে 1 এর স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। চলো মান বেরিয়ে গেল। সুন্দর, মজা লাগছে তো? বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? 1 স্কোয়ার প্লাস -2, এটা হলো। তাহলে 3 3 9 আর 4 13 আর 1 কত হলো? 14। তাহলে রুট 14 হচ্ছে তার মান। ডাইরেকশনটা আমরা নিচে শিখব, ডিরেকশনাল কোসাইন দিয়ে। হলো? হলো? এই হলো। আমরা এখানেই থেমে থাকবো না। এবার ধরো একটা পজিশনে কোনো বস্তু আছে বসে, ধরো এখানে একটা মাছি বসেছিল মোবাইলটার উপর। এবার মাছিটা কোথায় বসে আছে? তাহলে 3D তে। হ্যাঁ না বলো। এবার মাছিটা উড়ে গিয়ে এখানে এসে দাঁড়ালো, এখানে কোনো জায়গায় এসে এসে ফ্লোট করছে ধরো, ঠিক আছে, ওখানে এসে। এবার তাহলে ও এই বিন্দু থেকে ওই বিন্দু গেল, ইয়েস অর নো? তাহলে ও কতটা পথ গেল এইটা বার করব উইথ ইউজিং ভেক্টর। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে ও এখানে ছিল, এবার উড়ে এখানে গিয়ে ও ফ্ল্যাপ করছে, এই জায়গাটা এসে দাঁড়ালো। আমি এখান থেকে কত দূর গেল এটা বানাবো বা এতটুকু বার করতে চাইছি। এম আই ক্লিয়ার টু অল যে আমি কি বার করতে চাইছি? মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু গেলাম, যেমন এখানে শুধু একটা বিন্দু ছিল, আমি চাইছি এই বিন্দু থেকে এই বিন্দু যাব। তো তার জন্য আমি একটা ডায়াগ্রাম চয়েস করি। চলো ধরো কোনো একটা 3D আছে, কোনো একটা 3D আছে, অবভিয়াসলি এই দিকটাকে x নেবা, y z, ঠিক আছে, x y z। এবার কোন একটা পজিশন বলতে আমি ধরছি এই জায়গাটায় কোনো একটা বস্তু বা বিন্দু আছে, পয়েন্ট। আমি তার মান ধরলাম বা তার নাম দিলাম P এবং তার লোকেশন x1 y1 z1, এটা তার লোকেশন। ঠিক? ঠিক তো? ঠিক? ঠিক? তাহলে এখান থেকে দূরত্বটাকে কি বলবে? পজিশন ভেক্টর। ইয়েস অর নো? এই পজিশন ভেক্টরটাকে আমি লিখলাম এই, এটাকে লিখলাম r1 ভেক্টর। তুমি তোমার ইচ্ছা মতো p ভেক্টরও লিখতে পারো। এটাকে তুমি কি লিখতে পারো? p
পি ভেক্টর, অসুবিধা নাই, আমি r1 লিখলাম, তা আমি r1 ভেক্টর, r1 ভেক্টর মানে কত হবে তাহলে? অবভিয়াসলি স্যার এই তো ফর্মুলা শিখিয়েছেন, x এর জায়গায় কি লিখবো? x1, তাহলে কত হবে? x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। কার বুঝতে অসুবিধা বলো? কার বুঝতে অসুবিধা বলো? এবার মনে হচ্ছে ফিজিক্স পড়ছি নাকি, যে হ্যাঁ ঠিক আছে স্যার, এবার চোখে মুখে লাগছে যে না এবার আমরা সায়েন্স নিয়ে আছি, না তো এতক্ষণ তো আর্টসের মতোই লাগছিল সব, কি না কি করছিলাম, লাইক কি আছে স্যার মাথার উপরে অ্যারো ফ্যারো দেওয়া আছে, ঠিক আছে একটা চেহারা মতো ভালো লাগছে, কুল। সায়েন্স মানেই নয় যে কলার উঁচু করে ঘুরে বেড়ানো, যে সায়েন্স নিয়ে নিয়েছি ভাই আমি, ওটা মানে সায়েন্স নয়। জীবনে সব থেকে বড় ভুল করবি যদি ওই জিনিসটা ভাবিস যে ও সায়েন্স নিয়েছে আমি পারবো না, আমিও সায়েন্স নেবো। আবে ও পারবে, তুই নাও পারতে পারিস। আবার এমন হতে পারে ও পারবে, হয়তো পড়াশোনার ভয়ে নেয়নি, আর তুই পড়াশোনা পারবি না করতে তাও নিয়েছিস। এবার এটা উচিত নয় যে কেউ একজন পড়াশোনা করতে পারবে না, ভাই চাইলে তো সবাই পারবে। হ্যাঁ এটা অনেকে থাকে, কম থাকে বেশি, এটা মানছি, এটা ভগবানের দান, কিছু করার নাই ক্ষেত্রে। বাট তুমি যদি চেষ্টা করো, কারোর 2 ঘন্টা পরে যেটা বুঝতে অসুবিধা মানে ক্লিয়ার হয়ে যায়, তোমার 2 ঘন্টা না করে 4 ঘন্টায় হতে পারে, 6 ঘন্টা হতে পারে, কিন্তু তোমার হবে তো বটে, তোমার হবে বটে। তুমি তোমার ব্রেনকে কোনো না কোনো জায়গায় এঙ্গেজ রাখছো বলেই তো এই জায়গায় তোমার পড়াশোনা হচ্ছে না। ওই এঙ্গেজের জায়গা থেকে কমিয়ে এখানে নিয়ে আসো, তোমার অটোমেটিকলি হয়ে যাবে, তাই না? চলো ছাড়ি, এটা হলো তার পজিশন। আচ্ছা আরেকটা পজিশন হচ্ছে এই বিন্দুটা, ভালো করে দেখো, এইটার লোকেশন ধরলাম কিউ, তার পজিশন x2 y2 z2, এবং এটাকে আমি ধরলাম r2 ভেক্টর। তাহলে তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ r2 ভেক্টর মানে কত হবে? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস কত হবে? z2 k ক্যাপ। বলো হবে না? হবে না? খালি বলে দেখো হবে না? এক্ষুনি এগুলো সব ছুড়ে মারবো লেখালেখি যা আছে। সে এত ভালো করে পড়ালাম আমি, মানে প্লিজ। হলো, এবার আমি কি করলাম, 1 থেকে 2 এ গেছি, ঠিক তো? ও 1 থেকে 2 এ গেছে, এটা আমি বানাতে চাইছি। তাহলে 1 থেকে ধরো 2 এ গেলাম, এইটুকু আমি চাইছি যে 1 থেকে 2 এ কতটা। এটাকে আমি নাম দিলাম r12 ভেক্টর। কেন? 1 থেকে 2 যাচ্ছি বলে কি লিখলাম? 1 2। 1 থেকে 2 এ যাচ্ছি বলে 1 2। এটা লেখার কোনো মানে হয় না, তুমি 1 2 নাও লিখতে পারো, ঠিক আছে, কিন্তু আমি লিখছি, ভালো লাগছে দেখতে, 1 2 ভেক্টর, 1 থেকে 2 এ যাচ্ছি বলে। তাহলে যদি ভেক্টর দেখি, তাহলে এইদিকে একটা ভেক্টর কাজ করছে, এই ভেক্টর কাজ করছে, আর এই ভেক্টর কাজ করছে, ইয়েস অর নো? আমি যদি ত্রিভুজ সূত্র বসাই তাহলে কি হবে? তুমি আগে ক্রমানুসারে বাহু খোঁজো। তাহলে এইটা একটা বাহু, এইটা একটা বাহু, দেখো এই দুটো ক্রম নাই, নো 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 নো। আচ্ছা এর সাথে এটার ক্রম আছে, না স্যার ক্রম নাই। এই দুটোর ক্রম আছে, ইয়েস অর নো? এই দুটো ক্রমানুসারে এটা বিপরীত, তাহলে এইটা প্লাস এইটা শুড বি ইকুয়াল টু এইটা, হ্যাঁ না না বলো? কারণ ক্রমানুসারে বাহু যোগ করে বিপরীত বাহুটা সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে r1 ভেক্টর প্লাস r12 ভেক্টর শুড বি ইকুয়াল টু কত? r2 ভেক্টর। কে বুঝতে পারলি না এই জায়গাটা বল? ত্রিভুজ ছুড়ে মারবো, বল বুঝতে পারিস নি? আমি আগের দিন এত ভালো করে ত্রিভুজ সূত্র পড়ালাম, ক্লিয়ার? কি করে হলো? দুটো ক্রমানুসারে বাহু, এই বাহু আর এই বাহু দেখো ক্রমে আছে, ক্রমে, আর এটা বিপরীত ক্রম। তাহলে লজিক্যালি r12 ভেক্টর শুড বি ইকুয়াল টু কত? r2 ভেক্টর মাইনাস কত হবে? r1 ভেক্টর। r12 ভেক্টর মানে কত হবে? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটাই হওয়া উচিত। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে r12 ভেক্টর শুড বি ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এবার দেখ 1 2 মানে কি? তুমি 1 থেকে 2 এ গেছো, এবং ভেক্টরটা কি পেয়েছো? 2 ভেক্টরের পজিশন মাইনাস কত? 1 নম্বর ভেক্টরের পজিশন। তাহলে 1 2 মানে 2 মাইনাস 1, তার মানে ফাইনাল মাইনাস কি হলো? ইনিশিয়াল। মানে দেখো 1 2 মানে কি? 2টা ফাইনাল, 1টা কি ইনিশিয়াল। তাই সব সময় 1 থেকে 2 এ গেলে 2 মাইনাস 1 করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি আমি? তাহলে 1 2 গেলে 2 থেকে 1 বাদ দেবো, তাহলে r2 1 মানে এটা পেলি। এবার r1 2 ভ্যালু যদি বার করতে চাস কত হবে? তাহলে r1 2 ভেক্টর যদি বার করতে চাস তাহলে এইটার সাথে এটাকে বাদ দিতে হবে নাকি রে? ভালো করে ভাব, এইটার সাথে এটাকে বাদ দিতে হবে। তো দেখ x2 সাথে x1 বাদ i ক্যাপ, y2 সাথে y1 বাদ j ক্যাপ, z2 সাথে z1 বাদ k ক্যাপ। তাহলে যদি আমি কমন নিয়ে করি তাহলে i ক্যাপ x2 মাইনাস কত হবে? x1 প্লাস j ক্যাপ y2 মাইনাস কত হবে? y1 প্লাস k ক্যাপ কি হবে? z2 মাইনাস z1। এটা কি হবে? হ্যাঁ না না বল, এটা কি হবে?
এটা কি হবে? তাহলে এটা যদি হয় তাহলে আমি যদি R12 এর মান বার করতে চাই, কি করে মান বার করবেন? এই তো স্যার ফর্মুলা, ঠিক তো? মান বার করার ফর্মুলা। তাহলে মান কি করে বার করব? √ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। এত দূর হবে। এটা হলো R12 ভেক্টর, ঠিক তো? আর R12 এর মান বল। এত ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে এত? এবার আমরা R12 না বার করে চাইছি R21 বার করব। তাহলে R21 মানে কি হবে? ভালো করে দেখ। 1 2 মানে 1 থেকে 2 এ গেছি, তাহলে স্যার 21 মানে কি হবে? 21 মানে 2 থেকে 1 এ যাব। তাহলে যদি আমি 21 বার করি, ভালো করে দেখ, R21 তাহলে নিশ্চয়ই এই দিকে যাব, হ্যাঁ না না বল? R21 মানে 2 থেকে 1 এ যাব। তাহলে এগেইন আবার তো যদি ত্রিভুজ সূত্র বানাও, এবার দেখো ত্রিভুজ সূত্র উল্টো হয়ে যাবে। কেন? এই ভেক্টর প্লাস এই ভেক্টর, নাকি হ্যাঁ না না বল? দেখ ক্রমানুসারে সমান এইটা হবে। তাহলে আবার R2 ভেক্টর প্লাস R21 ভেক্টর শুড বি ইকুয়াল টু কত? R1 ভেক্টর, হ্যাঁ না না বল? কেন? আমি এখন কোথা থেকে কোথায় যাচ্ছি? 2 থেকে 1 এ যাচ্ছি। তাহলে এটা হচ্ছে R21 ভেক্টর। R21 ভেক্টর মানে কত হলো? তাহলে এখান থেকে বার করতে পারবে R21 ভেক্টর মানে হচ্ছে R1 মাইনাস R2। এবার বল আমাকে এগুলো সব বার করতে হবে। আবার কি হবে? x1 মাইনাস x2, হ্যাঁ না না বল? এটা কত হবে? y1 মাইনাস y2, এটা কত হবে? z1 মাইনাস z2, বাকি সব একই হবে। আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে পড়ে থাকছে দেখো R2 ভেক্টর মাইনাস কত হচ্ছে? R1 ভেক্টর। আর একটু আগে মনে হচ্ছে যেন R2 মাইনাস R1 কোনো জায়গায় দেখেছি। এটা কত? R12 ভেক্টর। তার মানে আমি এখান থেকে লিখতে পাচ্ছি R21 ভেক্টর মানে মাইনাস R12 ভেক্টর। দেখ তার মানে তুই তাকা R21 যদি এইদিকে হয় প্লাস, তাহলে উল্টো দিকে R12 কি হবে? তাই ভেক্টর অপোজিট ভেক্টরকে কি বলি আমরা? মাইনাস থাকে। দেখ তাই পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সবার? ক্লিয়ার হয়েছে? তাহলে একটা অঙ্ক লিখি, লেখো। লেখো একটি কণা P ব্র্যাকেটে 2 3 4, একটি কণা মিটিয়ে দিলাম বাদিকটা আমি, একটি কণা P ব্র্যাকেটে 2 3 4 অবস্থান থেকে Q ব্র্যাকেটে কত দিব বল? 5 6 7। Q ব্র্যাকেটে 5 6 7 অবস্থানে গেল। হলো PQ ভেক্টর এবং তার মান নির্ণয় করো। PQ ভেক্টর এবং তার মান নির্ণয় করো। PQ ভেক্টর মানে কি হয়? মাথায় আরো দিতে হয়। মারবো ত্রিশাঞ্জিত্তরে আমি। PQ ভেক্টর মানে মাথায় আরো দিতে হয়। PQ ভেক্টর মানে PQ এর মাথায় অ্যারো। PQ ভেক্টর আমি কি বুঝাইনি যে আমরা যখন এর মাথায় অ্যারো দেব এটাকে কিভাবে পড়বো? এ ভেক্টর। আমি তো এইভাবেই লিখে পড়িয়েছিলাম। PQ ভেক্টর এবং তার মান নির্ণয় করো। চলো চেষ্টা করো দেখি। এই শুভম, ওম, এই তোমরা লাস্ট জন, নেক্সট দিন এই বেঞ্চে বসবে। হ্যাঁ, এই বেঞ্চটা ওদের জন্য ছেড়ে দিও। শুনবো? বলো, শোনাও। পি থেকে কিউ হয়ে যাচ্ছে তো। PQ মানে পি থেকে কিউ। এই PQ ভেক্টর মানে কি? পি থেকে কিউ নাকি রে? আগের দিন তো বুঝিয়েছিলাম আমি। AB ভেক্টর মানে কি? এ থেকে বি। চলো PQ ভেক্টর বার করো। কাদের অঙ্ক নাই রে? স্নেহা, তোদের একটু দাঁড়িয়ে যাচ্ছে, যাদের অঙ্ক নাই একটু শেষে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে কোন একটা বিন্দু আমাকে পি দিয়েছে নাকি? পি এর লোকেশনটা কত দিয়েছে? 2 3 4।
তাহলে 2 3 4 আর একটা বিন্দু দিয়েছে কিউ নাকি, তার লোকেশন কত 5 6 7। এবার আমাকে এইটা বার করতে বলেছে পি কিউ, হ্যাঁ না না বলো। আরে ভাই তো প্রথমে এইটা তো বার করতে হবে নাকি, হ্যাঁ না না বল, এইটা তো বার করতে হবে। এইটার নাম কি আমরা দিয়েছিলাম r1 ভেক্টর, কিন্তু r1 না দিয়ে এটাকে আমরা পি ভেক্টরও লিখতে পারি, হ্যাঁ না না বল। আমি r1 দিলাম না, এটার নাম কি দিলাম পি ভেক্টর, হতেই পারে। তাহলে পি ভেক্টর সমান কত লিখবো, না তো এর লোকেশন যদি 2 3 4 হয় নিশ্চয়ই আমি তাই লিখবো। কি লিখবো বলো 2i ক্যাপ, হ্যাঁ না না বল, প্লাস কত লিখবো 3j ক্যাপ, প্লাস কত লিখবো 4k ক্যাপ। ঠিক তো? তোদের যদি অসুবিধা হয় এটাকে তুই p1 ভেক্টর না লিখে কি লিখবি r1 ভেক্টর, চল তাইলে r1 ভেক্টর হবে। আর তুই বল এখান থেকে কিউ এটাকে আমরা কি ধরতাম r2 ভেক্টর, তাহলে তুই বল r2 ভেক্টর কত হবে, না তো r2 ভেক্টর হবে 5i ক্যাপ, হ্যাঁ না না বল, প্লাস কত 6j ক্যাপ, প্লাস কত 7k ক্যাপ। 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এখন তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা যদি ডায়াগ্রাম ফলো করি, তাহলে তুমি দেখো এই দিকটা একটা বাহু কাজ করছে এই দিকে, আর এটা কাজ করছে, তাহলে এই দুটো ক্রমানুসারে আছে নাকি। আর এটার নাম কি দিয়েছি আমি পি কিউ ভেক্টর, কারণ এটাই বার করতে হবে। তাহলে লজিক্যালি r1 ভেক্টর প্লাস কত পি কিউ ভেক্টর সমান কত হবে r2 ভেক্টর, বল হবে না হবে না। কেন দেখ r1 প্লাস পি কিউ সমান কত r2, কারণ r2টা তো এইদিকে কাজ করছে, হ্যাঁ না না বলো। ঠিক তো, ভালো করে বোঝো, ঠিক তো। তাহলে আমি যদি এখান থেকে পি কিউ ভেক্টর বার করি তাহলে কত হবে r2 ভেক্টর মাইনাস কত হবে r1 ভেক্টর, এক্স্যাক্টলি যা শেখাচ্ছি তাই। তাহলে r2 মাইনাস r1 মানে কত 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। 5 এর সাথে 2 বাদ দিলে 3i ক্যাপ, 6 এর সাথে 3 বাদ দিলে 3j ক্যাপ, 7 এর সাথে 4 বাদ দিলে 3k ক্যাপ। এই বাঁদর কি বলেছিস রে, সব 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই তার ভ্যালু পি কিউ ভেক্টর, এটা হচ্ছে পি কিউ ভেক্টর। ঠিক তো? তাহলে পি কিউ ভেক্টরটা এইভাবেই বার করলে হবে না, তার সাথে কি বার করতে বলেছে আমাকে মান। তাহলে পি কিউ এর মান বার করো। তাহলে পি কিউ কত হবে, ফর্মুলা কি ছিল রুট আন্ডার কি হবে 3 স্কোয়ার, ঠিক তো, প্লাস কত 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এই তো পি ভেক্টর, তার মান বার করছি, পি ভেক্টর তার মান বার করছি। তাহলে কত হবে, যেটা একটু ন্যূনতম নলেজ থাকে তাহলে হবে 3 রুট না, ঠিক করছি 3 স্কোয়ার 3 রুট, হ্যাঁ তাই তবে 9 9 9 27, ঠিক আছে 3 রুট, ঠিক আছে। তাহলে তাহলে এত দূর পর্যন্ত আমরা মোটামুটি ক্লাসকে আজকে স্টপ রাখবো। আই হোপ আজকে যে থিওরি পড়ানো হয়েছে তার প্রবলেম করালাম, থিওরি রিলেটেড সমস্ত প্রবলেম বোঝানো হলো। শুধু এই প্রবলেম নয়, আরো প্রবলেম আছে। নেক্সট দিন আমরা ডট আর ক্রস প্রোডাক্টটা বোঝাবো, তাই নেক্সট ক্লাস প্লিজ মিস করো না, ডট ক্রস বোঝানো হবে। এখনো পর্যন্ত ভেক্টরের টিপিপি কেউ করবে না, আমি করাবো তারপর টিপিপি শুরু করবে। ওকে।